আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী সবাইয়ারা তোমাদের জন্য নিয়ে আসলাম আজকের ক্লাসটি এসএসসি বায়োলজি চ্যাপ্টার 11 অর্থাৎ জীবে প্রজনন যে অধ্যায়টা রয়েছে এটা একটা ফুলফিল ক্লাস। তো আজকের ক্লাসটা ইনশাআল্লাহ তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো কিছু শিখতে পারবে এবং জীবে প্রজনন অধ্যায়টা তোমাদের ভালোভাবে বুঝতে পারবে। ওকে, সো জীবে প্রজনন এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা মেইনত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমি যদি তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করি, দেখো প্রথমেই আমরা আলোচনা করব প্রজনন নিয়ে এবং এখান থেকে প্রজনন যে দুই প্রকার, যৌন প্রজনন, অযৌন প্রজনন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো যখন আলোচনা করব তখনই এই বিষয়গুলো দেখা যাবে। সো একটু দেখো আমাদের এই যে আলোচনার বিষয় আজকে এই বায়োলজির চ্যাপ্টার 11 জীবে প্রজনন, অনেকের রিকোয়েস্ট আজকের এই ক্লাসটা বানানো। সো ভাইয়ারা দেখো জীবে প্রজনন এই অধ্যায়ে মূলত আমরা দুইটা জিনিস পড়বো। একটা হচ্ছে আমাদের যেহেতু জীব হচ্ছে দুই প্রকার, আমরা কিন্তু জানি যে দুইটা জিনিস নিয়ে হচ্ছে কি আমাদের জীব। কি কি জিনিস বলতো? একটা হচ্ছে কি, এসব কিছুই তো লিখতেছে না, একজন হচ্ছে প্রাণী। সো দেখো প্রাণী আর হচ্ছে উদ্ভিদ, তাই না ভাইয়া? আশা করি তোমরা বিষয়গুলো জানো যে জীব মানে হচ্ছে প্রাণী আর উদ্ভিদ নিয়েই জীব। এখন জীবে প্রজনন মানে এই অধ্যায়ে আমরা টোটাল দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে প্রাণীর প্রজনন এন্ড একটা হচ্ছে কি ভাইয়া উদ্ভিদের প্রজনন। আশা করি কথাটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এই উদ্ভিদের প্রজননটা নিয়ে আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করার ট্রাই করব। পুরো অধ্যায় এক ক্লাসে কমপ্লিট হবে না এটা নিশ্চিত, কারণ হচ্ছে এই অধ্যায়টা কিন্তু আমাদের অনেক বড় একটা চ্যাপ্টার, এখানে দুইটা পার্ট আছে। সো ফার্স্টলি আমরা উদ্ভিদ প্রজনন নিয়ে আলোচনা করব। আর হচ্ছে মেইন কথা একটু আমি বলে দেই যে উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে যে প্রজনন অঙ্গ, যদি তোমাকে কোনো সময় প্রশ্ন করা হয় বলো তো উদ্ভিদ প্রজনন অঙ্গ কি, প্রধান অঙ্গ কি, তাহলে তুমি নিশ্চিতভাবে এখানে লিখে দিবে হচ্ছে ভাইয়া ফুল। অর্থাৎ উদ্ভিদ কিসের মাধ্যমে প্রজনন করে? ফুলের মাধ্যমে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, তো মেইন কথা হচ্ছে এই অধ্যায়টা পড়ার আগে আমি ফার্স্টলি তোমাদেরকে কিছু বেসিক সম্বন্ধে ধারণা দেই। যেমন আমি তোমাদেরকে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে প্রজনন কাকে বলে। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি ভাইয়া বলো তো প্রজনন কাকে বলে, তাহলে দেখো প্রজনন হচ্ছে কি ভাইয়া, আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা আমি লিখে রেখেছি, এটা অনেক ভালো হয়েছে। সো দেখো প্রজনন হচ্ছে যে প্রক্রিয়ায় কোন জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। ভাইয়া কথাটা একটু খেয়াল রাখবা যে প্রজনন হচ্ছে কি যে প্রক্রিয়ায় জীব তার বংশধর সৃষ্টি করে। আমরা আমাদের সন্তানকে রেখে চলে যাব, আমাদের সন্তান আবার তাদের সন্তানকে রেখে চলে যাবে, এই যে একটা বংশধারা সৃষ্টি হয়েছে, এই বংশধারা সৃষ্টি করে কে? জীব সৃষ্টি করে। আর এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া প্রজনন। এই প্রক্রিয়াকে আমরা বলি প্রজনন। বাট একটা কথা মাস্ট বি তোমরা মনে রাখবা, যেখানেই লিখে থাকবে প্রজনন ইট মিনস হচ্ছে জনন। অর্থাৎ জনন আর প্রজননের মধ্যে কোনো পার্থক্য নাই, ফুললি ভাবে সেম। অর্থাৎ প্রজনন আর জননের মধ্যে কি নেই? কোনো পার্থক্যই নেই। প্রজননও যা জননও তাই। এখন অনেকে কিন্তু ঘাবড়ে যায়, আরে এই জায়গায় জনন লেখা কেন, প্রজনন লেখা থাকবে। বাট মনে রাখবা ভাইয়া প্রজনন যে কথা, জননও তার সমার্থক শব্দ, একই কথা। আচ্ছা এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা একটু জানাবো সেটা হচ্ছে এই যে প্রজনন, এই প্রজনন কে ঘটায় বলতো? এই প্রজনন কে ঘটায়? সো এই প্রজনন ঘটানোর জন্য আমাদের কোষ আছে, যেটার নাম হচ্ছে ভাইয়া প্রজনন কোষ। প্রজনন কোষ বা জনন কোষ। কেন? প্রজননও যা জননও তাই, তাই না? সো জনন কোষ বা প্রজনন কোষ। এখন এই প্রজনন কোষ সম্বন্ধে তোমাদেরকে ফার্স্ট একটু ধারণা দিব আমি এই অধ্যায়টা শুরু করার আগে। এটা গুরুত্বপূর্ণ, এটা অনেকটা মানে অনেকটা বেসিকের মতো, এটা তোমরা অনেকেই জানো না। বাট এই অধ্যায়টা কিন্তু ভাইয়া তোমরা পড়ছো তৃতীয় অধ্যায়ে যে আমাদের মিয়োসিস কোষ বিভাজন, ওই কোষ বিভাজন অধ্যায়টা, সেটার সাথে একটু হলেও রিলেটেড আছে। আচ্ছা তো দেখো জনন কোষ, এই বিষয়টা আমরা তৃতীয় অধ্যায়ে কিন্তু এক্সপ্লেইন করছি। বাট একটু খেয়াল করো জনন কোষ জিনিসটা কি। দেখো তাহলে জনন কোষ কি বা প্রজনন কোষ কি? যে কোষ জননে অংশ নেয় অথবা প্রজননে অংশগ্রহণ করে তাকে আমরা বলবো জনন কোষ। এখন এটা কিভাবে উৎপন্ন হয় সেটা একটু তোমাদেরকে বলি। এখন লক্ষ্য করো, ফার্স্টে তুমি যদি পুরুষ হও তাহলে তোমার দেহে কি আছে? পুংজনন মাতৃকোষ আছে। ওকে ভাইয়া, পুংজনন মাতৃকোষ। এবং তুমি যদি স্ত্রী হও তাহলে তোমার দেহে আছে হচ্ছে স্ত্রী জনন মাতৃকোষ। স্ত্রী জনন মাতৃকোষ। ভাই একটু জিনিসটা খেয়াল রাখবে, স্ত্রী জনন মাতৃকোষ। এখন এই মাতৃকোষ কি হয়? বিভাজিত হয়। মাতৃকোষ কি হয়? বিভাজিত হয়।
পুরুষ হলে পুংজনন মাতৃকোষ থাকে, স্ত্রী হলে স্ত্রী জনন মাতৃকোষ থাকে। এই পুংজনন মাতৃকোষ এখন ভাইয়া বিভাজিত হবে, বাট বিভাজিত হবে হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি যদি একটু তোমাকে প্রশ্ন করি যে মিওসিস, আমরা কিন্তু এই জিনিসটা জানি তৃতীয় অধ্যায়ে যে মিওসিসের ক্ষেত্রে কি হয়, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কেন? কারণ এখানে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ঘটে। ভাইয়া জিনিসটা একটু খেয়াল রাখবা যে এই পুংজনন মাতৃকোষে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা থাকে সেটা হচ্ছে 2n বিশিষ্ট বা ডিপ্লয়েড, অর্থাৎ আমরা যদি হিসাব করি যে 46টি ক্রোমোজোম থাকে। বাট এটা যখন মিওসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে নতুন একটা কোষ সৃষ্টি করবে, সেখানে যে কোষটার নাম হবে সেই কোষটার নাম হচ্ছে কিন্তু ভাইয়া জনন কোষ। সেই কোষটার নাম কি বলতো? জনন কোষ। অর্থাৎ পুংজনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে জনন কোষ উৎপন্ন করবে, বা পুংজনন কোষ বলতে পারো। যেহেতু পুংজনন মাতৃকোষ ভাঙছে, সুতরাং পুংজনন কোষ উৎপন্ন হবে। আর এই প্রক্রিয়াটা হচ্ছে মিওসিসের মাধ্যমে। যেহেতু এখানে 2n বিশিষ্ট, তাহলে এটা হবে হচ্ছে ভাইয়া n বিশিষ্ট ক্রোমোজোম সংখ্যা থাকবে, কারণ কি মিওসিস হয়েছে এখানে। আর যদি মাইটোসিস হতো তাহলে এখানে 2n থাকতো। আশা করি বিষয়টা তোমরা জানো। এর পরবর্তীতে দেখো স্ত্রী জনন মাতৃকোষ, এখানেও ঠিক একই সেম প্রসেস, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এখানেও কিন্তু আমাদের 2n সংখ্যক কি থাকে? ক্রোমোজোম থাকে। সো মিওসিস কোষ বিভাজন ঘটে, ঘটার ফলে যে নতুন কোষটা তৈরি হয়, অর্থাৎ এই ক্ষেত্রে কি কোষ তৈরি হবে? এই ক্ষেত্রে হবে হচ্ছে স্ত্রী জনন কোষ তৈরি হবে। স্ত্রী জনন কোষ। এই স্ত্রী জনন কোষে আবার কি হয়? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যেহেতু হয়, তাহলে এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা হবে n বিশিষ্ট। ওই একই সেম কাজ, জাস্ট এখানে পুংজনন কোষ উৎপন্ন হলো, স্ত্রী জনন কোষ উৎপন্ন হলো। এখন ভাইয়া তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে পুংজনন কোষের আরেকটা নাম হচ্ছে ভাইয়া শুক্রাণু। মনে রাখতে হবে জিনিসটা, শুক্রাণু। এই জিনিসটা একটু জাস্ট খেয়াল রাখবা। আর স্ত্রী জনন কোষের আরেকটা নাম হচ্ছে ভাইয়া তোমার ডিম্বাণু। ওকে, তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে বলো তো ভাইয়া শুক্রাণু বা ডিম্বাণু কি, তাহলে শুক্রাণু হচ্ছে পুংজনন কোষ, আর ডিম্বাণু হচ্ছে ভাইয়া স্ত্রী জনন কোষ। ওকে, একটু পরে আমরা কি নিয়ে আলোচনা করব? একটু পরেই আমরা হচ্ছে যৌন প্রজনন আর অযৌন প্রজনন নিয়ে আলোচনা করার সময় যৌন প্রজননের ক্ষেত্রে এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে নতুন জীবের প্রথম কোষ সৃষ্টি করে। আচ্ছা, সেটা একটু পরে জানতেছি। তাহলে আশা করি জনন কোষ কি জিনিস আশা করি বুঝতে পারছো। বাট মনে রাখবা এই জনন কোষ, পুংজনন কোষ বা স্ত্রী জনন কোষ, এগুলোকে বলা হয় হচ্ছে ভাইয়া গ্যামেট। এগুলোর আর এক নাম কি? গ্যামেট। তাহলে কোন জায়গায় যদি দেখো যে গ্যামেট লেখা আছে, ইট মিনস এটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুকে বুঝাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে জনন কোষও, পুংজনন কোষ হচ্ছে শুক্রাণু, স্ত্রী জনন কোষ হচ্ছে ডিম্বাণু। আর এই শুক্রাণু ডিম্বাণুকে আমরা চাইলে গ্যামেট নামে ডাকতে পারি। তাহলে এই জিনিসটা যদি ক্লিয়ার হয়, এখন আমরা জানবো হচ্ছে আমাদের প্রজননের তো সংজ্ঞা জেনেছি যে বংশধর সৃষ্টি করার প্রক্রিয়া। এখন এই প্রজননটা আমাদের দুই ভাবে হয়। দেখো, যৌন প্রজনন, একটা হচ্ছে অযৌন প্রজনন। তাহলে প্রথমে আমরা জানতে চলেছি যৌন প্রজননটা কি। তো ভাইয়া একটু খেয়াল করো যৌন প্রজননটা কি। দেখো, আমি যদি একটু তোমাদেরকে লিখে দেখাই যে যৌন প্রজনন, যৌন প্রজনন। আচ্ছা, মনে রাখতে হবে এই প্রজননটা বা এই বংশধর সৃষ্টির প্রক্রিয়াটা কোথায় ঘটে? উন্নত শ্রেণীর জীবে ঘটে। প্রথমেই আগে এইটা তোমাদেরকে বলি, উন্নত শ্রেণীর জীবে ঘটে। এখন উন্নত শ্রেণীর জীব কোনগুলো বলো তো ভাইয়া? যেমন হচ্ছে গাছ, মানুষ, ওকে, বাঘ, হাতি, যাই বলো না কেন, কুকুর, গরু, ছাগল, এগুলো হচ্ছে আমাদের উন্নত শ্রেণীর জীব। তো এগুলোতে কি ঘটে? যৌন প্রজনন ঘটে। তাহলে আমাদের যৌন প্রজনন ঘটে না কোনগুলোতে? যেমন অনুন্নত শ্রেণীর জীব যেগুলো রয়েছে, যেমন কি ইস্ট, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোতে কিন্তু এই যৌন প্রজনন ঘটে না। এখন কথা হচ্ছে যৌন প্রজনন কি, এর সংজ্ঞা কি? তাহলে ভাইয়া মনে রাখবা এক কথায়, এই যে আমরা শুক্রাণু ডিম্বাণু চিনলাম না, দেখো মনে রাখবা কি, যে 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 প্রজনন প্রক্রিয়ায়, আবারও বলতেছি, জাস্ট আমি বলতেছি, লিখে দেখাবো না। সো তোমরা এগুলো একদম কি নেবে? খাইয়ে নেবে। আমি যেটা বলবো তুমি খাইয়ে নেবে। সো দেখো, যৌন প্রজনন কি, এক কথায় মনে রাখবা যে যে জনন প্রক্রিয়ায় বা যে প্রজনন প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু যুক্ত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে যৌন প্রজনন বলে। অথবা শুক্রাণু এবং ডিম্বাণু যুক্ত হয়ে নতুন জীবের প্রথম কোষ সৃষ্টি করে তাকে যৌন প্রজনন বলে। তাহলে এক্ষেত্রে যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, যৌন প্রজননের ক্ষেত্রে আমাদের কিন্তু ভাইয়া পুরুষ লাগবে এবং স্ত্রী লাগবে। বিকজ পুরুষ থেকে শুক্রাণু আসবে, স্ত্রী থেকে ডিম্বাণু আসবে। তাহলে এই যেহেতু যৌন প্রজননের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রয়োজন হবে, তাই এখানে দুইজন ব্যক্তির প্রয়োজন হবে, একজন পুরুষ, একজন স্ত্রী। আশা করি কথাটা তোমরা বুঝতে পারছো। তাহলে যৌন প্রজননের ক্ষেত্রে কি লাগে? আমাদের দুইজন ব্যক্তি লাগে, পুরুষ এবং স্ত্রী লাগে। কেননা এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর
প্রয়োজন হয়। তাহলে ভাই এই জিনিসটা ক্লিয়ার, যৌন প্রজনন কাকে বলে। এবার একটু তোমাকে যৌন প্রজনন কিভাবে হয় সেটা একটু দেখাই। যে অবশ্যই এখানে আমাদের পুরুষ লাগে এবং স্ত্রী লাগে। এখন একটু খেয়াল করো, এই যে একটু আগে জানলাম যে আমরা কিন্তু জানি যে পুরুষের দেহে কি থাকে, পুংজনন মাতৃকোষ থাকে। সো ওই ব্যাপারটাই জাস্ট আমি আরেকবার রিপিট করব যে যৌন প্রজননটা কিভাবে হয়। সো একটু খেয়াল করো, আমাদের পুরুষের দেহে কি থাকে, পুংজনন মাতৃকোষ থাকে। ওই একই কথা, আশা করি এবার বুঝতে পারবা, পুংজনন মাতৃকোষ থাকে। এরপরে হচ্ছে স্ত্রী দেহে কি থাকে, স্ত্রী জনন মাতৃকোষ থাকে। ওকে, সো এই মাতৃকোষ গুলো কি হয়, বিভাজিত হয়। আচ্ছা, এখন লক্ষ্য করে স্ত্রী জনন মাতৃকোষ লিখতে হবে, মাতৃকোষ। সেই মাতৃকোষ কি হয়, বিভাজিত হয়। সো পুংজনন মাতৃকোষ বিভাজিত হয়ে জানি কি হবে, এটা মিয়োসিস প্রক্রিয়ায় ঘটে। সো মিয়োসিস প্রক্রিয়ায় ঘটে এখানে কি হবে বলো তো ভাইয়া, ওই যে এটা হচ্ছে পুংজনন কোষ উৎপন্ন করবে, বা যার আলাদা নাম হচ্ছে শুক্রাণু, পুংজনন কোষ। তাহলে একটু খেয়াল করো তো, পুংজনন কোষ এটা হচ্ছে আমাদের এন বিশিষ্ট, তাই না? কারণ এটা হয় 2n, তাহলে মিয়োসিস হলে এটা হবে এন। ঠিক একইভাবে স্ত্রী জনন মাতৃকোষ থেকে মিয়োসিস প্রক্রিয়ায় কি ঘটে বলতো, বিভাজন ঘটার ফলে কি উৎপন্ন হয়, আবার স্ত্রী জনন কোষ উৎপন্ন হয়, যার আলাদা নাম হচ্ছে ভাইয়া কি, ডিম্বাণু। তাহলে স্ত্রী জনন কোষ। তাহলে এটাও হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এন বিশিষ্ট, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা এন। এবার একটু খেয়াল করো, আমাদের কি হয়, এটার আলাদা আমি নামটা দিয়ে ফেলি, এটা হচ্ছে শুক্রাণু। পুরুষের ক্ষেত্রে কি এটাকে বলা হয় শুক্রাণু, এবং নারীর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। আচ্ছা, এখন খেয়াল করো, এই শুক্রাণু হচ্ছে এন বিশিষ্ট, ডিম্বাণু হচ্ছে এন বিশিষ্ট। এখন এই আমাদের যৌন প্রজননে কি হয়, এই শুক্রাণু এবং ডিম্বাণু যুক্ত হয়। সো যুক্ত হওয়ার ফলে ভাইয়া দেখা যায় কি, একটা নতুন কোষ সৃষ্টি করে, একটা নতুন কোষ সৃষ্টি করে যার নাম হচ্ছে ভাইয়া জাইগোট। একটা নতুন কোষ সৃষ্টি করে যার নাম কি, জাইগোট। তাহলে এই জাইগোট এখন কত এন বিশিষ্ট, যেহেতু শুক্রাণু থেকে এসে মানে শুক্রাণু থেকে এসেছে একটা এন, আবার ডিম্বাণু থেকে এসেছে একটা এন, তাহলে এন আর এন হচ্ছে এটাও 2n হয়ে যাবে। তাহলে জাইগোট বা নতুন যে কোষটা সৃষ্টি হবে, এটা কোন কোষ, এটা নতুন একটা জীবের প্রথম কোষ। আমরা কিন্তু প্রথম অবস্থায় একটা কোষ থেকে তৈরি হয়েছি। তাহলে এখানে পুরুষ থেকে শুক্রাণু এবং স্ত্রী থেকে ডিম্বাণু এসে যুক্ত হওয়ার ফলে নতুন একটা জীবের সৃষ্টি হবে। সেই জীবের প্রথম কোষটা তৈরি হবে এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে, যেটা হচ্ছে ভাইয়া 2n বিশিষ্ট বা ডিপ্লয়েড। 2n মানে কি, ডিপ্লয়েড, আর শুধু এন থাকলে হ্যাপ্লয়েড। আচ্ছা ভাই, কথাটা আশা করি তোমরা জানো, তৃতীয় অধ্যায়ে এগুলো করেছো। তাহলে এই ব্যাপারটাকে আমরা বলবো যৌন প্রজনন। কেন? কারণ হচ্ছে এখানে আমাদের পুরুষ স্ত্রী আছে, পাশাপাশি পুরুষ থেকে শুক্রাণু আর স্ত্রী থেকে ডিম্বাণু যুক্ত হয়ে নতুন কোষ উৎপন্ন হয়েছে। তাহলে এই প্রক্রিয়াটাকে যৌন প্রজনন। এবার একটু খেয়াল করো, আমি যদি অযৌন প্রজননের কথা বলি, তাহলে ভাইয়া মনে রাখতে হবে অযৌন প্রজনন। তাহলে এক্ষেত্রে কি লাগে না, স্ত্রী পুরুষ লাগে না, সেজন্য শুক্রাণু ডিম্বাণুরও প্রয়োজন হয় না। সো অযৌন প্রজনন ঘটে নিম্ন শ্রেণীর জীবে, যেমন কিন্তু আমি বলেছি ইস্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলোতে অযৌন প্রজনন ঘটে। এখন এগুলোর প্রক্রিয়াটা কি দেখো, এগুলোর প্রক্রিয়া হচ্ছে ভাইয়া অনেক প্রকার প্রক্রিয়া আছে। আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, আমার কাছে লেখা ছিল ভালোভাবে। সো সেই লেখাটা তো এখন নেই সম্ভবত। আহ হ্যাঁ আছে, না না সরি, সেই লেখাটা এখন নেই। আচ্ছা, আমি তোমাদেরকে তবুও একটু বলি যে হচ্ছে আমাদের অযৌন প্রজনন কেমন করে ঘটে। সেই অযৌন প্রজনন ঘটার হচ্ছে বিভিন্ন মাধ্যম আছে, যেমন হচ্ছে আমরা জানি কি দ্বিবিভাজন প্রক্রিয়া, দ্বিবিভাজন প্রক্রিয়ায়, ওকে, দ্বিবিভাজন প্রক্রিয়া। সো এই প্রক্রিয়ায় কি হয়, অযৌন প্রজনন ঘটে। সো এই প্রক্রিয়াটা কি, যেমন হচ্ছে তোমার আছে হচ্ছে এরকম একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া বিভাজিত হয়ে জাস্ট দুইটা হয়ে যায়, এটাকে বলা হয় হচ্ছে দ্বিবিভাজন। তাহলে এক্ষেত্রে কি তোমার শুক্রাণু ডিম্বাণুর প্রয়োজন হইলো না। তাহলে এখানে দেখো, একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা হয়ে গেল, অর্থাৎ বংশ কিন্তু বিস্তার হলো, বাট এটা হচ্ছে অযৌন প্রজনন হলো, তাই না? কারণ কি, এখানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু প্রয়োজন হলো না, পুরুষ স্ত্রী প্রয়োজন হলো না, এখানে জাস্ট দ্বিবিভাজন নামে একটা প্রক্রিয়া, তারা মাঝখান দিয়ে ভাগ হয়ে গেল। এরপরে আরো আছে ভাইয়া স্পোর তৈরির মাধ্যমে, স্পোর তৈরির মাধ্যমে বিভাজন হয়। সেখানেও কিন্তু ভাইয়া তোমার কি হয় না, এরকম শুক্রাণু ডিম্বাণুর প্রয়োজন হয় না। এর পরবর্তীতে আমি যদি বলি, যেমন আমাদের আলু, আলু কিন্তু আমরা চিনি, আমাদের আলুর গায়ে কি থাকে, বিভিন্ন কন্দ থাকে, তাই না? এই কন্দ থেকেই কিন্তু আবার নতুন গাছ হয়, গাছ হয়ে আবার আলু ধরে। তাহলে এই যে কন্দের মাধ্যমে যে বিভাজনটা হয় বা যে প্রজননটা হয়, সেটাও কিন্তু ভাই অযৌন প্রজনন, কারণ এখানে তো আমাদের শুক্রাণু ডিম্বাণুর কোনো প্রয়োজন আসতেছে না। তো আশা করি অযৌন প্রজনন কি জিনিস, এখন যদি বলা হয় অযৌন প্রজননের সংজ্ঞা দাও, তাহলে তুমি এইভাবে দেখবা যে প্রজনন প্রক্রিয়ায় কোনো শুক্রাণু বা ডিম্বাণু বা এদের যে নাম, সেটা হচ্ছে ভাইয়া গ্যামেট। একটু আগে বলিনি যে কোনো গ্যামেটের প্রয়োজন হয় না, তাকে আমরা বলবো হচ্ছে অযৌন
প্রজনন। আশা করি অযৌন প্রজনন, যৌন প্রজনন নিয়ে বিস্তারিত ভাবে তোমরা জানতে পারছো। না বুঝতে পারলে তোমরা আরো ভালোভাবে বোঝার ট্রাই করবে, এমনিতেই 2-3 বার দেখলেই বুঝতে পারবা। এরপরে দেখো আমাদের প্রজনন ব্যাপারটা আশা করি সম্পূর্ণরূপে ক্লিয়ার। এইবার আমরা জানবো হচ্ছে আমাদের মেইন জিনিস, অর্থাৎ এই অধ্যায়ের ক্ষেত্রে একটু আগে যেটা বলছিলাম যে এই অধ্যায়ে আমাদের টোটাল 2টা বিষয় আছে, একটা হচ্ছে প্রাণীর প্রজনন, একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন। বাট মনে রাখতে হবে এই প্রজনন প্রক্রিয়া কয়টা, 2টা, একটা যৌন প্রজনন, একটা অযৌন প্রজনন। এখন বলো, সবাই প্রশ্ন করবা যে এই যে অধ্যায়টা আমরা পড়বো 2জনার প্রজনন হবে, একটা উদ্ভিদ আর একটা প্রাণী, সো এদের প্রজননটা কি আমাদের যৌন প্রজননটা দেখানো হবে নাকি অযৌন প্রজনন? সো ভাইয়া যেহেতু এই উদ্ভিদ প্রাণী বেশিরভাগই হচ্ছে এখানে কি আমাদের উন্নত শ্রেণীর জীব, অর্থাৎ এই সবগুলোতে যৌন প্রজনন ঘটবে, সুতরাং এই অধ্যায়ে আমরা যৌন প্রজননই দেখতে পারবো এবং প্রাণীর দেখতে পারবো, প্রাণীর ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে ফার্স্টলি আমাদের বইয়ে আলোচনা আছে হচ্ছে উদ্ভিদের প্রজনন। আর মেইন কথা হচ্ছে আবারও বলে রাখতেছি, উদ্ভিদের প্রজননের প্রধান অঙ্গ কি ফুল, অর্থাৎ ফুলের মাধ্যমে প্রজননটা হয়। তাহলে এখন আমরা জানবো হচ্ছে ফুল সম্বন্ধে। ওকে, ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখন যদি তোমাকে বলি ভাইয়া ফুল কি, বলো তো ফুল কি, তাহলে তোমাদেরকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে ফুল হচ্ছে, দেখো ফুলের হচ্ছে আমাদের 5টা স্তবক নিয়ে এখন আমরা আলোচনা করব, যে ফুলের 5টা স্তবক কি কি এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি। তো তোমাদের জন্য আমি এঁকে রেখেছি, সুতরাং আমি এইখান থেকেই দেখাতে চাই। তো একটু খেয়াল করো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো এখানে আমি ফুল আঁকতে পারি না, তবুও তোমাদের জন্য একটা আঁকছি। সো লক্ষ্য করে এটা হচ্ছে একটা ফুল। এখন এই ফুলের ক্ষেত্রে ভাইয়া মনে রাখতে হবে এই ফুলের হচ্ছে টোটাল 5টা স্তবক আছে, 5টা স্তবক আছে। কি কি স্তবক? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক। তো এই 5টা স্তবক নিয়ে এখন আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব, তাহলেই আমাদের কি হবে উদ্ভিদের প্রজনন অঙ্গ অর্থাৎ ফুল ও এর অংশ এই ব্যাপারটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। এর পরবর্তীতে আমরা পরাগায়ন নিয়ে আলোচনা করব, তারপরে নিষেক আছে, এই বিষয়গুলো নিয়ে একটু পরেই আলোচনা করতেছি। তাহলে এখন আমরা ফুলের স্তবক 5টি নিয়ে একটু বিস্তারিত ভাবে ধারণা করার চেষ্টা করি, দেন ফুলের যে কার্যক্রম বা ফুল সম্বন্ধে একটু, এখন এক কথায় আমরা ফুল সম্বন্ধে এখন জানতেছি। তো ভাইয়া একটু খেয়াল করো, আশা করি দেখা যাচ্ছে কিনা, আমি একটু চেক করে নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো তো আমাদের প্রয়োজন নাই, আমি একটু এগুলো কি, সো আমি একটু কি করি, দেখো আমি এইখানে রাখলাম, দেন হচ্ছে আমি একটু দেখি যে দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, দেখা যাচ্ছে মোটামুটি ভাবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এইবার একটু খেয়াল করো যে আমাদের ফুলের হচ্ছে ভাইয়া 5টা স্তবক। এখন যদি বলি ভাইয়া বলো তো কি কি স্তবক ফুলের, তাহলে দেখো আমি কিন্তু তোমাকে প্রশ্ন যেহেতু করেছি, তাহলে এখন দেখো উত্তর কি কি। সো দেখো প্রথমেই বলছে হচ্ছে পুষ্পাক্ষ। ভাইয়া দেখো ফুলের প্রথম স্তবক কি? পুষ্পাক্ষ। এখন যদি বলি পুষ্পাক্ষ কোনটা, সো মনে রাখবা প্রতিটি ফুলের নিচে এই যে লাল কালারের একটা জিনিস দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ভাইয়া পুষ্পাক্ষ, মানে পুষ্প অক্ষ। সো এই জিনিসটা কিন্তু কোথায় থাকে ভাইয়া? প্রতিটি ফুলের নিচেই থাকে। তুমি দেখবা, একটু দেখবা, প্রতিটি ফুলের নিচেই দেখতে পারবে এই পুষ্পাক্ষটা আছে। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ভাইয়া পুষ্পাক্ষ। ওকে ভাইয়া, পুষ্পাক্ষ। আচ্ছা, এই ব্যাপারে আমি আর একটা জিনিস এইখানে বলেছি যে অনেক ফুলের কি থাকে, মানে বেশিরভাগ ফুলের ক্ষেত্রে এইখানে একটা ভাইয়া বৃন্ত থাকে, বৃন্ত। ওকে, এইখানে কি থাকে ভাইয়া? বৃন্ত থাকে, অর্থাৎ একটা ডাল থাকে। সো দেখো সাপোজ এইটা হচ্ছে ডাল, সো এই ডালে কি ধরছে? একটা ফুল ধরছে, কিন্তু ফুলটার এইখানে কিন্তু ভাইয়া একটা বৃন্ত থাকে। এই বৃন্ত থেকে গিয়ে ফুলটা কিন্তু ধরে থাকে। সো যে ফুলের এই বৃন্ত থাকে, বেশিরভাগ ফুলেরই এই বৃন্ত বা বোটা যেটাকে বলা হয় আর কি। সো যে ফুলের এই বৃন্ত থাকে তাকে বলা হয় হচ্ছে ভাইয়া সবৃন্তক ফুল। মনে রাখবা, সবৃন্তক ফুল। আর যে ফুলের বৃন্ত থাকে না তাকে আমরা বলবো হচ্ছে অবৃন্তক ফুল। কথাটা কি বুঝতে পারছো? এই জিনিসটা একটু মনে রাখবা, তাহলে যদি পরীক্ষার প্রশ্ন মানে প্রশ্ন আসে যে সবৃন্তক ফুল কাকে বলে, যে ফুলের বৃন্ত থাকে বা বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক ফুল বলে। ওকে ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, দেখো তাহলে এই যে পুষ্পাক্ষ আছে না, এটা কোথায় অবস্থান করতেছে? এই যে বৃন্তের একদম মাথায় না, বৃন্তের অক্ষে না, বৃন্তের কি একদম মাথায়, তাহলে বৃন্তের মাথায় এই পুষ্পাক্ষের অবস্থান। তাহলে এটা হচ্ছে ভাইয়া কি? পুষ্পাক্ষ। আচ্ছা, পুষ্পাক্ষ জিনিসটা ক্লিয়ার। সো এরপরে দেখো এরপরের যে স্তবকটা আছে ফুলের, সেটা হচ্ছে ভাইয়া বৃতি। ফুলের আর একটা স্তবক কি? বৃতি। সো বৃতি হচ্ছে কি ফুলের সবচেয়ে বাইরের স্তবক, সবচেয়ে। এখন তোমরা বলবা যে ফুলের সবচেয়ে বাইরের স্তবক তো পুষ্পাক্ষ, আমি ধরলাম, কিন্তু মনে রাখবা যে এইচএসসি পর্যায়ে গিয়ে দেখবা যে এই পুষ্পাক্ষকে তারা ফুলের স্তবকের মধ্যে রাখেনি, তারা রাখছে ফুলের স্তবক 4টি। কোথা থেকে শুরু করছে? এই বৃতি থেকে। বৃতি কোনটা ভাইয়া? এই যে সবুজ অংশটুকু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ফুলের নিচে, মানে প্রত্যেক ফুল না, বেশিরভাগ ফুলের নিচে দেখবা তোমার এইরকম কি, মানে কাটার মতো বা পাতার মতো, হ্যাঁ পাতার মতো এরকম ছড়ে গেছে, পাতার মতো ছড়ে গেছে, তার উপরে ফুলটা আছে। সো ওই ছড়ে যাওয়ার যে পাতার মতো যেগুলো, এগুলোকেই বলা হয় হচ্ছে ভাইয়া বৃতি। বাট এখানে শ্রেণী বিভাগ আছে, আমি একটু তোমাদেরকে বলে দেই।
আচ্ছা, সো দেখো এইখানে আমাদের এগুলোকে কি বলা হয়, বৃত্তি বলা হয়। তাহলে বৃত্তি জিনিসটা ক্লিয়ার। সো দেখো বৃত্তির ক্ষেত্রে এই বৃত্তিগুলো যদি যুক্ত অবস্থায় থাকে, ভাইয়া মনে রাখবা, অনেক ফুলের ক্ষেত্রে বৃত্তিগুলো যুক্ত অবস্থায় থাকে। এখন যদি পরীক্ষার প্রশ্নে আসে যে কি, দেখো আগে তোমাদেরকে বুঝাই, এই বৃত্তিগুলো অনেক ফুলে কি থাকে, যুক্ত অবস্থায় থাকে। সো বৃত্তি যদি যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় ভাইয়া যুক্ত বৃত্তি। কথাটা কি ধরতে পারছো? বৃত্তি অনেক ফুলের যুক্ত অবস্থায় থাকে তাহলে তাকে বলা হয় যুক্ত বৃত্তি। আর যদি বৃত্তি এরকম আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা থাকে, যেমন কি এইদিকে একটা বৃত্তি, এইদিকে একটা বৃত্তি, আলাদা আলাদা ভাবে থাকলো, তাহলে এটাকে বলা হচ্ছে ভাইয়া বিযুক্ত বৃত্তি। এখন যদি তোমার পরীক্ষার প্রশ্নে আসে যে যুক্ত বৃত্তি এবং বিযুক্ত বৃত্তি কাকে বলে, তাহলে তুমি লিখবা যে সব ফুলের নিচে সবুজ অংশ, এগুলো কি সবুজ অংশ, সবুজ অংশগুলো যুক্ত অবস্থায় থাকে বা বৃত্তিগুলো যুক্ত অবস্থায় থাকে তাকে আমরা বলবো যুক্ত বৃত্তি। আর যদি আলাদা অবস্থায় থাকে তাহলে তাকে আমরা বলবো বিযুক্ত বৃত্তি। আর ভাইয়া মনে রাখতে হবে, এই বিযুক্ত বৃত্তির ক্ষেত্রে, এই বিযুক্ত বৃত্তির ক্ষেত্রে অর্থাৎ আলাদা আলাদা বৃত্তির ক্ষেত্রে এই এক একটাকে বলা হয় হচ্ছে ভাইয়া বৃত্তাংশ। এখন যদি তোমার প্রশ্নে আসে যে বৃত্তাংশ কি, তাহলে তুমি লিখবা বিযুক্ত বৃত্তির ক্ষেত্রে, আলাদা আলাদা বৃত্তির ক্ষেত্রে এক একটিকে বলা হয় হচ্ছে বৃত্তাংশ। তাহলে একাধিক বৃত্তাংশ নিয়ে একটা কি হয় ভাইয়া, একটা হচ্ছে বৃত্তি হয়। ওকে, সো আশা করি জিনিসটা তোমরা ক্লিয়ার। সো তাহলে বৃত্তি নিয়ে মোটামুটি ভাবে এই আলোচনা, এর আরো আমরা আলোচনা করবো এর কাজ সম্বন্ধে, এরপরে আবার নতুন ধাপে আমরা শুরু করব। সো বৃত্তি দেখো, এরপরে ফুলের স্তবক হচ্ছে দলমন্ডল। তাহলে দলমন্ডল হচ্ছে ফুলের 2 নং স্তবক। বলবা ভাইয়া এখানে তো 3 নং স্তবক দলমন্ডল। মনে রাখতে হবে এইটা কিন্তু এসএসসি পর্যায়ে ধরেনি, পাশাপাশি এসএসসি পর্যায়েও ধরেনি, বাট তবুও ধরা হয়েছে। তাহলে সি সি হচ্ছে এখানে, বা 3 নম্বর যদি এটা হয় তবুও আমরা বলবো এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে কি স্তবক। তাহলে ফুলের দ্বিতীয় স্তবক হচ্ছে দলমন্ডল। ভাইয়া মনে রাখবা দলমন্ডল বা হচ্ছে পাপড়ি। দলমন্ডলের নাম কি ভাইয়া, পাপড়ি। এই যে এটা একটা পাপড়ি, এই যে পাপড়ি, এই যে পাপড়ি, নীল চিহ্ন দ্বারা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি ভাইয়া, পাপড়ি। তাহলে ফুলের পাপড়িকে বলা হয় হচ্ছে দলমন্ডল। এখন এইখানে ভাগ আছে ভাইয়া। সো দেখো অনেক ফুলের ক্ষেত্রে কি থাকে, এই দলমন্ডল গুলো, আচ্ছা মনে রাখতে হবে এই দলমন্ডলের ক্ষেত্রে এই এক একটা পাপড়িকে, অর্থাৎ এখানে যদি পাপড়ি আলাদা আলাদা থাকে তাহলে এক একটা পাপড়িকে আমরা কি বলবো, দল বলবো। এক একটা পাপড়িকে দল বলবো, আর একাধিক পাপড়ি মিলে হবে হচ্ছে দলমন্ডল, অর্থাৎ পাপড়ি হচ্ছে দলমন্ডল। এরপরে একটু খেয়াল করো, যদি অনেক ফুলে দেখা যায় এই দলমন্ডল বা এই পাপড়িগুলো কি থাকে, যুক্ত অবস্থায় থাকে। যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে যুক্ত দল, তাকে আমরা কি বলবো, যুক্ত দল বা যুক্ত পাপড়ি। আর যদি পাপড়িগুলো বিযুক্ত অবস্থায়, মানে বিযুক্ত নয় মানে আলাদা আলাদা অবস্থায় থাকে এইরকম, তাহলে তাকে আমরা বলবো বিযুক্ত দল বা বিযুক্ত পাপড়ি। তাহলে তোমার যদি পরীক্ষার প্রশ্নে আসে যে বলো তো যুক্ত দল আর বিযুক্ত দল কাকে বলে, তাহলে তুমি বলবা যেসব ফুলের পাপড়িগুলো যুক্ত অবস্থায় থাকে তাকে বলা হয় যুক্ত দল। আর যদি পাপড়িগুলো মানে আলাদা আলাদা অবস্থায় থাকে তাহলে তাকে বলা হয় বিযুক্ত দল। আর এইখানে হচ্ছে প্রত্যেকটা আলাদা অংশকে বলা হয় হচ্ছে দল, আর সবগুলো মিলে হয় দল মন্ডল। আশা করি তোমাদের দল মন্ডলের কথা ক্লিয়ার। আচ্ছা, এর পরবর্তীতে কাজগুলো জানতেছি। দেন হচ্ছে আমাদের 3 নম্বরের স্তবক। এটা যদিও স্যার, বাট আমরা ধরবো হচ্ছে এটা 3 নম্বরের স্তবক। ফুলের 3 নম্বরের স্তবক কি, পুং স্তবক। এখন ভাইয়া এইখানে আমি যে মেইন কথাটা বলবো, এই পুং স্তবক হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক, অর্থাৎ প্রতিটা ফুলের মাস্ট বি পুং স্তবক থাকতেই হবে। এটা হচ্ছে কি, মানে থাকতেই হবে এমন কথা নয়, বাট এটা হচ্ছে একটা অত্যাবশ্যকীয়, মানে অধিক গুরুত্বপূর্ণ এটা কি একটা স্তবক। তাহলে এখন লক্ষ্য করো এই পুং স্তবক কোনটা, এই যে লাল চিহ্ন দ্বারা তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে লাল চিহ্ন দ্বারা, এইগুলোই হচ্ছে আমাদের পুং স্তবক। ভাইয়া এখন তোমাদেরকে পুরো জিনিসটা একটু বুঝতে হবে, পুং স্তবকের খেলাটা। তো এখানে তোমাদের একটু বিশদ আলোচনা হবে, একটু খেয়াল করো। পুং স্তবকের ক্ষেত্রে তোমাদের একটু ভালো মতো জিনিসটা বুঝতে হবে। সো এই জন্য আমি তোমাদেরকে কি করব, একটু জাস্ট খেয়াল করো। এই জন্য দেখো পুং স্তবক জিনিসটা একটু বুঝতে হবে। সো দেখো পুং স্তবকটাকে আমি যদি আলাদা ভাবে কোনো একটা পৃষ্ঠায় আনি, সো এই যে পুং স্তবক এই লালগুলো, ওকে, সো এই পুং স্তবক গুলোকে আমি একটু আলাদা একটা পৃষ্ঠায় আনি। সো এই পুং স্তবক গুলো হচ্ছে ঠিক এই রকম। ওকে ভাইয়া, এই রকম, এইরকম। আচ্ছা দেখো এই পুংস্তবক গুলোকে এইরকম। ভাইয়া মনে রাখতে হবে এই পুংস্তবকের ক্ষেত্রে আমাদের কি হয়, দেখো এই পুংস্তবকের এই গা থেকে বিভিন্ন এইরকম আবার আলাদা আলাদা এইরকম দেখা যায়। ওকে, সো আমি যদিও দেখা যাচ্ছে কিনা আমি এই কলম দিয়ে লিখি, উম একটু খেয়াল করো। পুংস্তবকের গা থেকে এরকম আলাদা আলাদা যায়। সো এইগুলোকে কি বলা হয়, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, অনেকের এখানে ভুল ধারণা থাকে, বুঝতে সমস্যা হয়।
এখন খেয়াল করো ভাইয়া, এরকম কি থাকে, তুমি জবা ফুলে এটা তুমি এইখানে একটা ফুল নিবা, আমার কাছে যেহেতু ফুল নাই, ফুল থাকলে ভালোভাবে প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম। তুমি জবা ফুলটা নিবা, নেওয়ার পর দেখবে এই পুংস্তবক থেকে এরকম কি কিছু এরকম বের হয়েছে। তো এগুলোকে বলা হচ্ছে ভাইয়া পুংকেশর, এগুলোকে বলা হচ্ছে পুংকেশর। তাহলে পুংস্তবকের এইগুলোকে কি বলা হয়? পুংকেশর। এখন এই পুংকেশরকে আমি আলাদাভাবে একটু টানি। তো দেখো এই পুংকেশরকে আমি আলাদাভাবে একটু টানলাম। আচ্ছা এইখানে আমি এটা না দেই, এইখানে সাপোজ এইরকম আছে, এটা হচ্ছে আমাদের পুংস্তবক। তাহলে পুংস্তবকে কি থাকে? একাধিক পুংকেশর থাকে, একাধিক পুংকেশর থাকে। এই পুংকেশর একটাকে আমি জাস্ট এভাবে টানলাম, এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা পুংকেশর। এখন এই পুংকেশরের শ্রেণী বিভাগ আছে ভাইয়া, এই পুংকেশরের কি আছে? শ্রেণী বিভাগ আছে। তাহলে আবার বলতেছি, ফুলের 3 নম্বরের অত্যাবশ্যকীয় স্তবক হচ্ছে পুংস্তবক। আবার এই পুংস্তবকটা হচ্ছে এইরকম, আর পুংস্তবকের মধ্যে একাধিক থাকে পুংকেশর। আর এই পুংকেশরের এবার আমরা জিনিসটা একটু জানতেছি, যে পুংকেশরের ক্ষেত্রে ভাইয়া এই যে মাথাটা দেখতে পাচ্ছ, এই মাথাটাকে বলা হয় হচ্ছে ভাইয়া পরাগধানী। পরাগধানী, আর মনে রাখতে হবে পরাগধানীতে কি থাকে? পরাগধানীতে হচ্ছে ভাইয়া পরাগ রেণু থাকে। সো এটা হচ্ছে ভাইয়া পরাগধানী। আর এই যে দণ্ডটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ভাইয়া পরাগদণ্ড। এটার নাম কি? পরাগদণ্ড। তাহলে দেখো পুংকেশরের যে মাথাটা, সেটাকে বলা হয় হচ্ছে পরাগধানী, এখানে হচ্ছে পরাগ রেণু থাকে। আর যে দণ্ডটা, এটাকে বলা হয় হচ্ছে পরাগদণ্ড। এবার একটু খেয়াল করো, এই পরাগদণ্ড আর পরাগধানী এরা পরস্পর যুক্ত হয়েছে এই জায়গায় না, আর এই জায়গার আলাদা নাম হচ্ছে ভাইয়া যোজনী, এই জায়গার আলাদা নাম যোজনী। বাট মনে রাখতে হবে পুংকেশরের দুইটা 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 ভাগে বিভক্ত, একটা হচ্ছে পরাগধানী, একটা হচ্ছে পরাগদণ্ড, দুইটা ভাগে বিভক্ত। আবারও বলতেছি, প্রশ্নে যদি থাকে যে পুংকেশর কয় ভাগে বিভক্ত, তুমি লিখে দিবা 2 ভাগে। কি কি? একটা হচ্ছে পরাগধানী, একটা হচ্ছে পরাগদণ্ড। আর এইখানে তোমার যেটা মনে রাখতে হবে, যে পরাগধানী আর পরাগদণ্ড যে অবস্থানে মিলিত হয় সেটা হচ্ছে যোজনী। এই অবস্থানটাকে বলা হয় হচ্ছে যোজনী, যে অবস্থানে কি হয়? মিলিত হয়। তো আশা করি জিনিসটা ক্লিয়ার। এইবার একটু খেয়াল করো, এইখানে আমাদের একটা শ্রেণী বিভাগ আছে, যে এই যে এটা কি পুংস্তবক, তাই না? এখন এই পুংস্তবককে আমরা বিশ্লেষণ করতে পারি এই পরাগদণ্ডের মাধ্যমে। ভাই এই পরাগদণ্ডের মাধ্যমে আমরা এই পুংস্তবককে বিশ্লেষণ করতে পারি। এবার একটু খেয়াল করো, আবারও আমি টানি, যে এটা হচ্ছে আমাদের একটা পুংস্তবক। সো এখান থেকে আমাদের কি গেছে? পুংকেশর গেছে। আর আমরা জানি পুংকেশরের 2টা ভাগ, পরাগদণ্ড এবং পরাগধানী। সো একটু খেয়াল করো তো, এটা হচ্ছে আমাদের কি একটা পুংকেশর। যদিও আমার আঁকা তো এরকম না, অনেক ফুলের ছোট দেখবা। তাহলে এটা একটা কি ভাইয়া? পুংস্তবক। পুংস্তবকের ক্ষেত্রে এখানে একাধিক পুংকেশর, আর পুংকেশর 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পরাগধানী, পরাগদণ্ড। এখন এই যে পরাগদণ্ডটা আছে না, এইটার ভিত্তিতে এই পুরো পুংস্তবককে আমি 3টা নাম দিতে পারি। 3টা নাম, একটা হচ্ছে বলতে পারি একগুচ্ছ পুংস্তবক। একগুচ্ছ পুংস্তবক, এখন একগুচ্ছ পুংস্তবক কি সেটা বলতেছি আমি। পুংস্তবক অর্থাৎ এই পরাগদণ্ডের ভিত্তিতে। এরপরে আমি দিতে পারি দ্বিগুচ্ছ পুংস্তবক। এরপরে আমি দিতে পারি হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক। এখন এই জিনিসটা বুঝতে হবে, বহুগুচ্ছ পুংস্তবক কিসের ভিত্তিতে? পরাগদণ্ডের ভিত্তিতে। খেয়াল করো, এটা একটা পুংস্তবক, বাট এটা হচ্ছে একগুচ্ছ পুংস্তবক। বিকজ বিকজ এখানে হচ্ছে আমাদের পুংস্তবক একটাই আছে। পুংস্তবক কয়টা আছে? একটাই আছে। এই একটা পুংস্তবকই একাধিক একাধিক কি, এগুলোকে বলা হয় পরাগদণ্ড। একটা পুংস্তবকই একাধিক পরাগদণ্ড থাকলে তাকে আমরা বলবো একগুচ্ছ পুংস্তবক। এবার লক্ষ্য করো, এখানে আমাদের পরেরটাতে এবার খেয়াল করো, যে এখানে আমাদের টোটাল 2টা পুংস্তবক আছে, মানে 2টা পুংস্তবক। এটা একটা পুংস্তবক এবং এটা একটা পুংস্তবক। এখানেও কি আছে? এখানেও হচ্ছে পুংকেশর আছে, এখানেও পুংকেশর। তাহলে একটু খেয়াল করো, এইটাকে আমরা বলবো হচ্ছে দ্বিগুচ্ছ পুংস্তবক। বিকজ যদি পুংস্তবক 2টা থাকে এবং তাদের আলাদা আলাদা অনেক পুংকেশর থাকে, অর্থাৎ পুংকেশরের ক্ষেত্রে এই পরাগদণ্ড থাকে, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে দ্বিগুচ্ছ পুংস্তবক। এবার বহুগুচ্ছ পুংস্তবক কি আশা করি ধরতে পারছো, যে 2-এর অধিক যদি এইরকম পুংস্তবক থাকে এবং পরাগদণ্ড থাকে তাদের মাঝে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক। তাহলে কিসের ভিত্তিতে এই পুংস্তবককে ভাগ করলাম? এই পরাগদণ্ডের ভিত্তিতে। এবার একটু খেয়াল করো, এই যে এটা কি কোনো অপরাধ করছে? পরাগধানী। এই পরাগধানীর ভিত্তিতেও এবার আমরা কি করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি এই পুংস্তবককে। কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যুক্তধানী, একটা হচ্ছে যুক্তধানী পুংস্তবক। একটু খেয়াল করো, পুংস্তবক। এবং আরেকটা হচ্ছে দললগ্ন, দললগ্ন
পুংস্তবক। ভাইয়া এই জিনিসটা একটু বুঝতে হবে, যুক্তধানী পুংস্তবক কি, অর্থাৎ এবার আমরা কিসের ভিত্তিতে ভাগ করব, পরাগধানীর ভিত্তিতে, এই পরাগধানী। সো এবার একটু খেয়াল করো, যদি পরাগধানী গুলো, আবারও বলতেছি, যদি পরাগধানী গুলো এইরকম যুক্ত অবস্থায় থাকে, ভাইয়া যুক্ত অবস্থায়, যে এইখানে একটা আমাদের পুংস্তবক আছে, পুংস্তবকের এই পুংকেশরের পরাগধানী গুলো এইভাবে এইভাবে, অর্থাৎ এইটাই আর কি যুক্ত অবস্থায় আছে, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে যুক্তধানী পুংস্তবক। এবার একটু লক্ষ্য করো, এই পরাগধানী গুলো যদি দললগ্ন হয়, ভাইয়া দল কি, এই যে দল কি ভাইয়া, এই যে পাপড়ি, অর্থাৎ এই যে পুংস্তবকের যদি আমাদের কি, এটাকে বলা হয় হচ্ছে পরাগধানী, এই পরাগধানী যদি দলের সাথে লেগে যায়, তাহলে তখন তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া দললগ্ন পুংস্তবক, অর্থাৎ এই পুংস্তবকটা দলের সাথে লেগে গেছে। এই পুংস্তবকের কোনটা, এই পুংস্তবকের হচ্ছে পরাগধানীটা দলের সঙ্গে লেগে গেছে, যার কারণে এটাকে বলবো দললগ্ন পুংস্তবক। তো এই জিনিসটাই আমরা পুংস্তবক থেকে জানলাম। এর পরবর্তীতে আমাদের যেটা জানার বিষয় সেটাও একটু খেয়াল করি, যে স্ত্রী স্তবক, তাই না? দেখো এর পরবর্তীতে আমরা কি জানতে চলছি, স্ত্রী স্তবক। এটা হচ্ছে ফুলের সর্বশেষ অঙ্গ, বা বলতে পারো চতুর্থ নম্বর অঙ্গ। আচ্ছা, সো একটু খেয়াল করো, সো এইটা কোনটা, আশা করি এটা তোমরা ধরতে পারছো, এটাই হচ্ছে, এটাও একটা অত্যাবশ্যকীয়, মনে রাখতে হবে। এই পুংস্তবক আর স্ত্রী স্তবক হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। ওকে, সো একটু খেয়াল করো, স্ত্রী স্তবক কি, এই যে মাঝে, অর্থাৎ ফুলের মাঝে যে স্তবকটা থাকে, এক কথায় সেটাই হচ্ছে স্ত্রী স্তবক। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক। ওকে, সো এই স্ত্রী স্তবকের আমাদের তিনটা ভাগ আছে। আমি তাহলে একটু স্ত্রী স্তবকটাকে আলাদা ভাবে আঁকি, আঁকলে কি সমস্যা আছে কারো? সে একটু খেয়াল করো দেখি, এটা হচ্ছে আমাদের কি স্ত্রী, অনেক বড় করে আঁকলাম স্ত্রী স্তবক। আর এই স্ত্রী স্তবকের মধ্যে থাকে হচ্ছে আমাদের ডিম্বাশয়। ওকে, সো এবার একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে কি আমাদের স্ত্রী স্তবক। এই স্ত্রী স্তবকের আমাদের টোটাল তিনটা অংশ, টোটাল তিনটা অংশ। একটা হচ্ছে ভাইয়া, এইটাকে বলা হয়েছে মুন্ড বা মাথা, বাট এটার নাম হচ্ছে ভাইয়া গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। তাহলে স্ত্রী স্তবক কয়টা ভাগে বিভক্ত, তিনটা ভাগে। একটা হচ্ছে গর্ভমুণ্ড, আর এই যে দণ্ডটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে গর্ভদণ্ড, আর হচ্ছে ভাইয়া এই যে এটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ভাইয়া গর্ভাশয়, গর্ভাশয়। আর মনে রাখতে হবে যে এই ফুলের গর্ভাশয়ই ফলে রূপান্তরিত হয়। ভাই আবারও বলতেছি, ফুলের যে ফুল থেকে ফল হয়, সেই ফলটা কোথা থেকে তৈরি হয়, এই গর্ভাশয়টাই ফলে রূপান্তরিত হয়। এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক, ফুলের কি স্ত্রী স্তবক। সো স্ত্রী স্তবক কি হয়, তিনটা অংশ নিয়ে বিভক্ত, একটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, একটা হচ্ছে গর্ভাশয়। এবার একটু মনে রাখতে হবে যে এই জিনিসটা যদি ক্লিয়ার হও, এবার জিনিসটা একটু খেয়াল করো, আমরা একটু পুংস্তবক জানলাম, স্ত্রী স্তবক জানলাম। দেখো এবার যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, আমরা তো দেখতে পাইলাম এটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক, এগুলো হচ্ছে পুংস্তবক। দেখো এখন, আচ্ছা এই জিনিসটা একেবারে ক্লিয়ার, আমাদের শেষ, আমাদের ফুলের 5টা স্তবক শেষ। এবার একটু আমি 5টা স্তবকের কি কি কাজ সেটা একটু ব্যাখ্যা করি। দেখো পুষ্পাক্ষ, সো এটা হচ্ছে আমাদেরকে পুষ্পাক্ষ। সো এই পুষ্পাক্ষের কাজ কি বলতো ভাইয়া, এই পুষ্পাক্ষের কাজ হচ্ছে একদম ফুলকে জোড়া লাগানো, অর্থাৎ ফুলকে সে দাঁড়িয়ে রাখা, এটা হচ্ছে কি পুষ্পাক্ষের কাজ। এ যেহেতু নিচে থাকে, এ যদি খুলে যায় তখন দেখা যাবে বৃতি গুলো খুলে খুলে পড়ে যাবে, দলমন্ডল গুলো খুলে খুলে পড়ে যাবে, তখন ফুলটা বিচ্ছিরি হয়ে যাবে। তাহলে এই পুষ্পাক্ষের কাজ কি ফুলকে ধরে রাখা, আচ্ছা ভাইয়া মানে শক্ত রাখা। আচ্ছা এর পরবর্তীতে বৃতি, মূলত তোমাদের বইয়ে পুষ্পাক্ষের কোনো কাজ বর্ণনা করা নাই। এরপরে দেখো বৃতির কাজ কি, সো বৃতি কোনগুলো, এই যে সবুজ অংশগুলো। তো এই বৃতির কাজ হচ্ছে কি ভাইয়া, একটু খেয়াল করো, বৃতির কাজ হচ্ছে মনে রাখবা যে ফুলকে, ফুলকে কি করা, বৃষ্টি, রোদ বৃষ্টি বা আরো যে ঝড়, এগুলো থেকে রক্ষা করা, কার কাজ, বৃতির কাজ। এছাড়া বৃতির কাজ হচ্ছে পরাগায়নে সাহায্য করা, কেননা বৃতি কি হয়, রঙিন হয়। সো যার কারণে পরাগায়নটা কিভাবে হয়, বিভিন্ন পোকামাকড়ের দ্বারা হয়, বাতাসের মাধ্যমে হয়। সো পোকামাকড় কি হয়, পোকামাকড় কিন্তু ভাইয়া রং পছন্দ করে, সে যদি রঙিন কিছু দেখতে পায় সেখানে গিয়ে বসে। তাহলে যেহেতু বৃতি রঙিন, তাই পোকামাকড় কিন্তু আকৃষ্ট হবে। সুতরাং আর পোকামাকড় আকৃষ্ট হওয়ার মাধ্যমে পরাগায়ন হয়, একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। আর যেহেতু এগুলো হচ্ছে রঙিন হয় বৃতি, এজন্যই কিন্তু আমাদের পরাগায়নে সে সাহায্য করে, কেননা সেক্ষেত্রে এই রঙিন হওয়ার ক্ষেত্রে কি হয়, এই যেগুলো পোকামাকড় তারা কিন্তু ফুলে এসে পড়ার সম্ভাবনা থাকে। তাই বলতে পারি বৃতির কাজ হচ্ছে ফুলকে, ফুলের সব অংশগুলোকে, অর্থাৎ ফুলের বাকি অংশগুলোকে ঝড় বৃষ্টি রোদ এগুলো থেকে রক্ষা করা,
এবং পরাগায়নে সাহায্য করা। ঠিক একই ভাবে ভাইয়া বৃতির পরে কি আছে, দলমন্ডল বা পাপড়ি। সো পাপড়ির কাজ আর বৃতির কাজ একই, বাট মনে রাখতে হবে বৃতির কাজের যে হার সেটা কম আর পাপড়ির কাজের হার বেশি। বিকজ দেখো আমরা কিন্তু ফুলের সাধারণত পাপড়ি দেখি, পাপড়িটা কত সুন্দর, আমরা কি বৃতির দিকে অত লক্ষ্য করি না। পোকামাকড় লক্ষ্য করতে পারে, বাট পোকামাকড়ও কিন্তু বেশিরভাগ কি করে, দলমন্ডল বা পাপড়ির দিকেই লক্ষ্য করে, পাপড়ি দেখেই কিন্তু বসে। তাহলে যেহেতু পাপড়ি কিন্তু বেশিরভাগ ফুলের কি হয়, রঙিন হয়, এজন্যই কিন্তু ভাইয়া পাপড়ি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের হচ্ছে পরাগায়নে সাহায্য করে, কারণ পোকামাকড় আকৃষ্ট হয় রঙিন হওয়ার ফলে। এর পরবর্তীতে পাপড়ির আরো প্রধান কাজ হচ্ছে ভাইয়া এই বৃতির কাজের মতোই এই ফুলের যে অত্যাবশ্যকীয় অংশগুলো, অর্থাৎ এই আমাদের কি স্ত্রী স্তবক, পুংস্তবক, এগুলোকে রক্ষা করা ভাইয়া, এগুলোকে রক্ষা করাও কি আমাদের এই পাপড়ির প্রধান কাজ। সো এগুলোকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করা, পাশাপাশি হচ্ছে এর কাজ কি, যে পরাগায়নে সাহায্য করা, বৃতির কাজও একই। তাহলে এটাই হচ্ছে কি পাপড়ির কাজ বা দলমন্ডলের কাজ। এরপরে আসি পুংস্তবক। সো ভাইয়া পুংস্তবকের কাজটা তো আশা করি তোমরা বুঝতেই পারছো, এগুলোর আলাদা কোনো কাজ নাই। এই পুংস্তবক আর স্ত্রী স্তবকের মাধ্যমে কি হয়, মূলত পরাগায়নটা সম্পন্ন হয়। বাট কিভাবে হয় সেটা এখন আমরা জানবো। তাহলে এবার আমরা জানতে চলেছি হচ্ছে ভাইয়া পরাগায়ন। এবার আমরা জানতে চলেছি কি পরাগায়ন। আমরা কি কি জানলাম, প্রজনন জানলাম, এর বিভাগগুলো জানলাম, দেন হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ অর্থাৎ ফুল ও এর বিভিন্ন অংশ, এগুলো জানলাম। এখন আমরা জানবো হচ্ছে ভাইয়া পরাগায়ন। সো এইটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে এক কথায় একটা জিনিস বুঝাই দেই, তারপরে আমরা আরো আলোচনা করব, সেটা তোমরা একদম বুঝতে পারবে ভাইয়া। আবারও বলতেছি, এই পরাগায়নটা আমি তোমাদেরকে এক কথায় একটু বোঝানোর ট্রাই করি, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবা। সো দেখো পরাগায়নটা কেমন করে হয়। দেখো প্রথম অবস্থায় হচ্ছে আমাদের যে পোকামাকড় থাকে, সো সেই পোকামাকড়রা কি করে, প্রথম অবস্থায় হচ্ছে তারা হচ্ছে আকৃষ্ট হয় এই পাপড়ির মাধ্যমে, অর্থাৎ তারা তো মধু সংগ্রহের জন্য বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়ায়, তাই না। আচ্ছা, পরাগায়নের কিন্তু অনেক মাধ্যম আছে, পোকামাকড়ের মাধ্যমে হয়, বাতাসের মাধ্যমে হয়, আরো মাধ্যম আছে। সো আমরা পোকামাকড়কে ধরে নিচ্ছি, কারণ পোকামাকড়ই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাধ্যম পরাগায়নের ক্ষেত্রে। তো দেখো পোকামাকড় কি হয়, মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এখন তারা যে ফুলকে বেশি রঙিন দেখবে, তারা তো সেই ফুলেই বেশিরভাগ বসার চান্স থাকবে, তাই না। তো এই পাপড়িগুলোর কারণে এই কি হয়, এই যে আমাদের যে মৌমাছি বলো বা যাই বলো না কেন, পোকামাকড়, সেগুলো আকৃষ্ট হয়। তো এগুলো এসে ফুলের উপর বসে। যখনই ফুলের উপর বসে তখন ভাইয়া এই যে পুংস্তবক আছে না, এই পুংস্তবকের উপরে এসে তারা বসে। বসার ফলে কি হয়, পুংস্তবকের আমরা জানি দুইটা অংশ, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পরাগদণ্ড। আর আমরা কিন্তু একটু আগে বলেছিলাম এই পরাগধানীতে কি থাকে, পরাগ রেণু থাকে। ভাইয়া কথা কি বোঝা গেছে, মনে আছে। তো যখনই আমাদের কি হয়, এই যে পোকামাকড়, আমার কথাটা মনেই থাকতেছে না, পোকামাকড় আমি লিখে রাখি তাহলে আমি, পোকামাকড়। সো দেখো যদিও মাকড় তো আসবে না, বাট পোকা তো আসবে। সো ওই পোকামাকড় একই কথা, আমরা কিন্তু অনেক সময় এইসব কথা বলে ফেলি। সো দেখো এই যে পোকামাকড়, তারা কি করবে, এখানে চলে আসবে যখনই তারা কি এই পুংস্তবকে বসবে প্রথমত। সো পুংস্তবকে বসার ক্ষেত্রে আমরা জানি এই যে এইটাকে বলা হয় হচ্ছে পরাগধানী, আর পরাগধানীতে পরাগরেণু থাকে। এবার পরাগরেণু কেমন, পিচ্ছিল জাতীয়, পানি জাতীয়, আঠালো জাতীয় পদার্থ। এখন তখন এরা যখন এখানে এসে বসে, এদের গায়ে কিন্তু এই পিচ্ছিল জাতীয় পদার্থ বা পরাগরেণু এক কথায় তাদের গায়ে লেগে যায়। কথাটা কি ভাইয়া বুঝতে পারছো আমার কথাটা, পরাগরেণু কি হয়, লেগে যায়। এখন তারা কি করে, তারা কিন্তু ভাইয়া এই ফুলেরই বা অন্য ফুলে, তারা এখন এখান থেকে তো তারা তো নাড়াচাড়া করবে, তাই না, পোকামাকড় কি করবে, নাড়াচাড়া করবে। তো তাদের গায়ে এখন পরাগরেণু আছে। এবার তারা কি করবে, এখান থেকে সাপোজ উড়ে গিয়ে তারা হচ্ছে এই যে যেটা আছে স্ত্রী স্তবক, এর সাপোজ এই গর্ভমুণ্ডে এসে বসলো। এখন তার গায়ে কিন্তু ভাইয়া পরাগরেণু আছে। কিসের পরাগরেণু, পুংস্তবকের পরাগধানীর পরাগরেণু, পুংস্তবকের পরাগরেণু তার গায়ে ভরে আছে। সে যখন কি করবে, স্ত্রী মানে এইটাতে আসবে, অর্থাৎ স্ত্রী স্তবকের মুন্ডে এসে বসবে, তখন কিন্তু ভাইয়া তার গায়ে কি লেগেছিল, পরাগ রেণু লেগেছিল। তো সে যখন বসবে তখন কিন্তু তার পরাগ রেণু থেকে এরকম একটা নলের সৃষ্টি হবে, তার মধ্য দিয়ে এই স্ত্রী স্তবকের এই কি এটাকে বলা হয় হচ্ছে গর্ভদণ্ড। এই গর্ভদণ্ডের মধ্য দিয়ে তার একটা পরাগ নালী সৃষ্টি হবে, পরাগ রেণু। আচ্ছা আবারও বুঝাচ্ছি, তার গায়ে পরাগ রেণু ভরলো, পরাগ রেণু ভরার ফলে সে গর্ভমুণ্ডে গিয়ে বসলো। বসার পরে কি হবে, তার এই পরাগ রেণুটা পড়ে যাবে, কোথায় পড়ে যাবে, স্ত্রী স্তবকের একদম, এটাকে কি বলা হয়, গর্ভাশয়ে পড়ে যাবে। আর পড়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা নালী সৃষ্টি হবে, ওই পরাগ রেণু
তার গায়ে ছিল না, সেই পরাগরেণু থেকে একটা নালী সৃষ্টি হয়ে এই পর্যন্ত আসবে। সেই নালীটার নাম হচ্ছে ভাইয়া পরাগনালী। সেই পরাগনালীর মধ্য দিয়ে তার গায়ে লেগে থাকা পরাগরেণু নামবে। নামার ফলে সেই পরাগরেণুটা ভাইয়া শুক্রাণুতে রূপান্তরিত হবে। শুক্রাণু, একটু আগে বলি নাই জনন কোষ সম্বন্ধে যখন পড়ছিলাম, শুক্রাণুতে রূপান্তর হবে। এখন সেই শুক্রাণু, আর এইখানে আমাদের যে স্ত্রী স্তবকের যে এইটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে গর্ভাশয়। আর এই গর্ভাশয়ের মধ্যে এইখানে থাকে হচ্ছে ভাইয়া ডিম্বক। আর ডিম্বকের মধ্যে থাকে ভাইয়া হচ্ছে ডিম্বাণু। একটু জিনিসটা গভীরে চিন্তা করো না কেন তুমি। সো দেখো, এটা হচ্ছে স্ত্রী স্তবক, এর হচ্ছে এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক, ডিম্বকের মধ্যে থাকে ডিম্বাণু। তাহলে এখন ডিম্বাণু আছে। অপরদিকে এইখানে কি হচ্ছে, তার মধ্যে থাকা পরাগরেণুগুলো পড়ে যাওয়ার সময় শুক্রাণুতে রূপান্তর হচ্ছে। এখন এই ডিম্বকের মধ্যে যখন এই শুক্রাণুগুলো প্রবেশ করবে, তখন ডিম্বকের মধ্যে থাকা ডিম্বাণু আর শুক্রাণু যুক্ত হয়ে কিন্তু ভাইয়া আমরা জানি প্রজনন ঘটাবে। শুক্রাণু আর ডিম্বাণু, ওই যে যৌন প্রজনন ভাইয়া। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু যুক্ত হওয়ার ফলে কি হবে, সেখানে নতুন কোষ তৈরি হবে। ফল সৃষ্টি হলে সেখানে ফলের কোষ তৈরি হবে। আর যদি নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, নতুন গাছ সৃষ্টি হয়, তাহলে সেই গাছের প্রথম কোষটা সৃষ্টি হবে। ভাইয়া কথা কি ক্লিয়ার? অর্থাৎ নতুন ফুলের সেখানে কি হবে, কোষটা সৃষ্টি হবে। তাহলে এভাবেই হচ্ছে আমাদের পরাগায়নটা সম্পন্ন হয়। বাট এইবার আমরা পরাগায়ন সম্বন্ধে বিস্তারিত ভাবে জানতে চলছি। ওকে, সো দেখো, এখন আমরা আলোচনা করব হচ্ছে পরাগায়ন নিয়ে। আমি তো কিছু কথা বললাম পরাগায়ন সম্বন্ধে, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। সো পরাগায়ন এখন হচ্ছে আমাদের টোটাল দুই প্রকার, আমি যদি এখানে ভাগ করাই আছে। সো দেখো, পরাগায়ন দুই প্রকার কি কি, একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে পরপরাগায়ন। তাহলে আমরা ফার্স্টলি স্বপরাগায়ন নিয়ে জানবো, দেন হচ্ছে পরপরাগায়ন নিয়ে জানবো। সো স্বপরাগায়ন বা পরপরাগায়ন কি, এই জিনিসটা একটু তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে দুইটা গাছ আছে এবং দুইটা গাছে সাপোজ ফুল আছে। কি আছে বলো তো? দুইটা গাছেই ফুল আছে। এখন দেখো, যদি স্বপরাগায়ন কি, স্বপরাগায়ন কি, দেখো স্বপরাগায়ন মানে একটা গাছেরই যদি একটা ফুল থেকে আর একটা ফুলে পরাগায়ন ঘটে, তখন তাকে স্বপরাগায়ন বলবো। অথবা যদি একটা গাছেরই একই ফুলেই পরাগায়ন ঘটে, তখন আমরা তাকে স্বপরাগায়ন বলবো। তো ভাইয়া দেখো, স্বপরাগায়নের যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে একই ফুলে অথবা একটি গাছেরই একাধিক ফুলের মধ্যে পরাগায়ন ঘটলে তাকে আমরা বলবো স্বপরাগায়ন। এবার একটু খেয়াল করো, স্বপরাগায়নের ক্ষেত্রে আমাদের কোন কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে, যেমন সরিষা, ধুতুরা, এইসব উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে থাকে। এখন খেয়াল করো, স্বপরাগায়নের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা। দেখো, এই যে উদ্ভিদটা আছে, সাপোজ এই উদ্ভিদেরই একাধিক ফুলের মধ্যে পরাগায়ন ঘটলো, তাহলে সেটা স্বপরাগায়ন। দেখা যাচ্ছে এই উদ্ভিদের মধ্যে প্রতিটা ফুলের মধ্যে কি আছে ভাইয়া, জিন আছে। জিন মানে কি ভাইয়া, বৈশিষ্ট্য ধারণকারী যে যে ব্যাপারগুলো, এটা হচ্ছে জিন। তাহলে এই জিন গুলা কিন্তু ভাইয়া একই। লক্ষ্য করো, সাপোজ এখানে একটা ফুল আছে, এখানে একটা ফুল আছে। এখন যখন এই ফুলের জিনটাও যেমন, এই ফুলের জিনটাও কিন্তু তেমন, বিকজ এরা একই গাছের, তাই না? এখন দেখো, এই ফুল থেকে যখন এই ফুলে পরাগায়ন ঘটবে, তো সেক্ষেত্রে কি ঘটবে, অবশ্যই জিনের কিন্তু কোনো পার্থক্য ঘটলো না ভাইয়া। জিনের কি কোনো পার্থক্য ঘটলো বলো, তোমরাই বলো, ঘটলো না। তো এর কারণে, এই কারণে নতুন যে এখন উদ্ভিদটা জন্ম নেবে বীজ থেকে, সেই উদ্ভিদেরও কিন্তু জিনগত কোনো বৈশিষ্ট্য কি হবে না, পার্থক্য হবে না। একই বৈশিষ্ট্যের গাছ জন্ম নেবে। অর্থাৎ একটা গাছ থেকে পরাগায়নের মাধ্যমে নতুন যে উদ্ভিদটা জন্ম নেবে, সেটাও কিন্তু ভাইয়া একই বৈশিষ্ট্য সম্পন্নকারী হবে। তো যেহেতু একই বৈশিষ্ট্য সম্পন্নকারী হবে, সেজন্য ভাইয়া এগুলার কি হয়, এগুলোর হচ্ছে আত্মরক্ষামূলক ব্যবস্থা থাকে না। অর্থাৎ তাদের বংশ পরম্পরায় কি হয় না, বৈশিষ্ট্যের কোনো স্থানান্তর হয় না বা জিনের স্থানান্তর হয় না। ফলে তাদের পরিবেশের সাথে টিকিয়ে থাকার ভারসাম্যতা তাদের থাকে না। তো এই জন্য তারা কি করে, একসময় বিলুপ্তি অর্জন করে, অর্থাৎ বিলুপ্তি লাভ করে। যেহেতু এখানে জিনের কোনো পার্থক্য হয় না, এই জন্য তারা কি হয়, একসময় বিলুপ্ত হয়ে যায়। আর ভাইয়া এখানে লক্ষ্য করো, যখন কোনো পোকামাকড় বা যাই বলো, কীট পতঙ্গ এই পরাগায়নটা সম্পন্ন করবে, তখন কিন্তু এখানে এখানে কিন্তু পরাগ রেণুর অপচয় কম হয়। কেন? কারণ হচ্ছে এই ফুল থেকে একই গাছই তো এই মৌমাছি বা পোকামাকড় ঘোরাফেরা করতেছে। তাহলে সেক্ষেত্রে তার গায়ে যে পরাগ রেণুগুলো ভরবে, সেই ফুলের পরাগ রেণু ভরে সে এখানে আসবে, তাতে কিন্তু তার পরে যাওয়ার পরাগ রেণুগুলো পরে যাওয়ার সম্ভাবনা থাকে না। এজন্য কি হয়, পরাগ রেণুর কি হয়, মানে পরাগ রেণুর অপচয়টা কম হয়। তাহলে এটা হচ্ছে ভাইয়া স্বপরাগায়ন। আর পরপরাগায়ন কি, লক্ষ্য করো, যখন দুইটা উদ্ভিদের একাধিক ফুলের মাঝে পরাগায়ন সম্পন্ন হবে। লক্ষ্য করো, এখানে একটা ফুল আছে, আবার এই গাছে একটা ফুল আছে। যখন এই ফুল থেকে এই ফুলে আসবে কোনো মৌমাছি বা কিছুর মাধ্যমে পরাগায়নটা সম্পন্ন হবে, তখন তাকে বলা হবে হচ্ছে ভাইয়া পরপরাগায়ন। আর পরপরাগায়ন সাধারণত কোন সব উদ্ভিদে হয়, শিমুল, পেঁপে
এইসব গাছে কি হয়, পরপরাগায়ন হয়। অর্থাৎ একাধিক পেঁপে গাছের কিন্তু ভাইয়া একই জাতের কিন্তু হতে হবে, একই প্রকৃতির হতে হবে। যেমন লক্ষ্য করে, এটা হচ্ছে পেঁপে গাছ, তোমার এটাও পেঁপে গাছ হতে হবে। এটা আবার আম গাছ হলে কিন্তু তবে হবে না, এটাও পেঁপে গাছ, এটাও পেঁপে গাছ। তাহলে একই প্রজাতির একাধিক গাছের ফুলের মধ্যে যখন পরাগায়ন সম্পন্ন হয় তখন তাকে পরপরাগায়ন বলে। বাট পরপরাগায়নের ক্ষেত্রে কি হয় ভাইয়া, পরপরাগায়নের ক্ষেত্রে কিন্তু পরাগরেণুর অপচয়টা বেশি হয়। বিকজ লক্ষ্য করে, এখানে একটা পোকামাকড় আসলো, তাহলে এই ফুলের পরাগরেণু তার কাছে ভরলো, এখন সে উড়ে উড়ে আবার অন্য একটা গাছের এখানে আসতে হবে না ফুলের কাছে, তাহলে আস্তে আস্তে তার কাছ থেকে কিন্তু পরাগরেণুর পড়ে যাবে। সো যার কারণে কি হয়, অপচয় হবে পরাগরেণু। তাহলে পরপরাগায়নে কি হয় ভাইয়া, পরাগরেণুর অপচয় হয়। এবার একটু খেয়াল করো, বাট এইখানে কিন্তু ভাইয়া পরিবেশের সাথে টিকিয়ে থাকার ক্ষমতাটা বৃদ্ধি পায়। কারণ লক্ষ্য করো, পরপরাগায়নের ক্ষেত্রে যেহেতু একাধিক গাছের, এটাও পেঁপে গাছ, এটাও পেঁপে গাছ, এই পেঁপে গাছের জিন কিন্তু ভাইয়া আলাদা, অর্থাৎ তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা। আবার এই পেঁপে গাছের জিন একটু আলাদা হবে, চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হবে। এখন এই জিন যখন এই জিনে এসে লাগবে, তখন একাধিক জিন না, এখানে জিনগত বৈশিষ্ট্য পার্থক্য থাকলো না। তাহলে জিনগত পার্থক্য থাকার কারণে নতুন যে উদ্ভিদটা জন্ম নেবে ভাইয়া, তার সে কিন্তু আবার অন্য ধরনের জিনগত আসবে, তাই না? লক্ষ্য করো, এ জিন আর এ জিন আলাদা আলাদা জিন মিলে নতুন যে উদ্ভিদটা হবে, তার যে জিনটা হবে সেটা আবার আলাদা রকম। যার ফলে সে কি হবে, পরিবেশের সাথে টিকিয়ে থাকার ক্ষমতাটা তার বাড়বে। আর পরিবেশের সাথে টিকিয়ে থাকার ক্ষমতাটা বাড়ার ফলে কি হবে ভাইয়া, তাই সে কিন্তু বিলুপ্তি অর্জন করবে না, সে কিন্তু ভাইয়া পরিবেশের সাথে ভালো অবস্থায় থাকতে পারবে। এটাই হচ্ছে ভাইয়া তাহলে কি পরপরাগায়ন। আশা করি স্বপরাগায়ন জিনিসটা কি, পরপরাগায়ন জিনিসটা কি, এই পুরো জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবার একটু খেয়াল করো, এবার যে বিষয়টা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই পরাগায়নটা সম্পন্ন হওয়ার কিছু মাধ্যম আছে, বা মাধ্যম বা যাকে আমরা বলি হচ্ছে বাহক আছে। মানে যারা এই পরাগ রেণু বহন করে অন্য একটা ফুলের গর্ভে মুন্ডে নিয়ে আসে, এই যে এটা হচ্ছে একটা বাহক। তো এই বাহক বিভিন্ন ধরনের বা মাধ্যম বিভিন্ন ধরনের আছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে কীট পতঙ্গ মাধ্যম, কীট পতঙ্গের মাধ্যমে কি হয়, এই পরাগায়ন হয়। এরপরে আরো আছে, পাখি আছে, বাদুড় আছে, শামুক আছে, এমনকি মানুষও কিন্তু ভাইয়া এই কি করে, পরাগায়নের সাহায্য মাধ্যম হিসেবে কাজ করে। কেমন করে, এবার যদি একটু বলি যে মানুষ সাধারণত সাপোজ এখানে একটা ফুলে তাই সে হাত দিল, আবার দেখা গেল অন্য একটা গাছের ফুলে গিয়ে হাত দিল, তাহলে কি হলো, পরাগায়ন কিন্তু হয়ে গেল ভাইয়া। তাহলে মানুষও কিন্তু মাধ্যম, বাতাসও মাধ্যম। এবার একটু খেয়াল করো, বাট এই মাধ্যম ভেদে ভাইয়া কি আছে, এই ফুলের বিভিন্ন স্তর আছে। যেমন যদি কোনো ফুলে কীটপতঙ্গের মাধ্যমে কি হয়, পরাগায়ন হয়, তাহলে সেই ফুলগুলো বড় হয়, পাশাপাশি মধুযুক্ত হয়, পাশাপাশি কিন্তু সেগুলো কি হয় ভাইয়া, মধু গ্রন্থে যুক্ত হয়, পাশাপাশি রঙিন হয়, সুগন্ধ যুক্ত হয়। যেমন আমি যদি উদাহরণ দেই, জবা, কুমড়া, সরিষা, এগুলোতে কি করে, এগুলোতে সাধারণত হচ্ছে পতঙ্গ পরাগী ফুল, অর্থাৎ এগুলোতে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটে। তাহলে এক্ষেত্রে এগুলো কি হয়, বড় হয়, সুগন্ধি যুক্ত হয়, মধু যুক্ত হয়। আর অপর দিকে যেগুলো হচ্ছে আমাদের বায়ু পরাগী ফুল, অর্থাৎ বায়ু পরাগী ফুল বলতে কি, যে বায়ুর মাধ্যমে যেগুলোতে হচ্ছে পরাগায়ন হয়। যেমন কি ধান গাছ, ধান গাছে কি হয়, কোনো কিন্তু পোকামাকড়ের হয় না, বাট ওখানেও ফুল হয়, সো ফুলের মাধ্যমে, বাট ওইখানে কিন্তু পোকামাকড়ের দ্বারা বেশি হয় না, সেখানে হচ্ছে বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। কিভাবে, বাতাস যখন আসে তখন তারা ঢেউ খায়, একে অপরেরকে সংস্পর্শ করে, যার মাধ্যমে কিন্তু পরাগায়নটা হয়ে থাকে। বাট সেই ক্ষেত্রে অর্থাৎ যেগুলো হচ্ছে বায়ু পরাগী ফুল, অর্থাৎ বায়ুর মাধ্যমে এই ধানে যে পরাগায়ন হয়, এই ক্ষেত্রে কি হয়, ধান কিন্তু মধুযুক্ত হয় না। ধান কি বেশি মিষ্টি হয়, হয় না, কিন্তু অন্যান্য ফুলের চেয়ে কিন্তু ধান বেশি মধু গ্রন্থে যুক্ত হয় না। পাশাপাশি এগুলো কিন্তু হালকা হয়, এগুলো ভারী হয় না। সো এই জন্য ভাইয়া বায়ু পরাগী ফুল, এগুলোতে কি হয়, এগুলো হচ্ছে মধু গ্রন্থে যুক্ত হয় না, ভারী হয় না, বা এগুলো হয় না। আর যেগুলো হচ্ছে পতঙ্গ পরাগী, অর্থাৎ পতঙ্গের মাধ্যমে যেগুলো পরাগায়ন হয়, সেগুলো কিন্তু ভাইয়া কি হয়, দেখো মধু গ্রন্থি যুক্ত হয়, বড় হয়, রঙিন হয়, সুগন্ধ যুক্ত হয়। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো। ওকে, সো দেখো, তোমরা যদি এইবার পরাগায়নটা সম্পূর্ণ ক্লিয়ার হয়, এইবার দেখো, এইবার আমরা জানবো হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। সো এই বিষয়টা তোমরা ইতিমধ্যে ক্লিয়ার হয়েছো, আমি জাস্ট আর একটু বুঝে দিলেই কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। একটু আগে প্রথমে আমরা আলোচনা করেছিলাম গ্যামেট হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, আর পুং গ্যামেট মানে কি ভাইয়া, অর্থাৎ পুরুষের যে গ্যামেট, তাহলে পুরুষের গ্যামেট হচ্ছে শুক্রাণু, আর স্ত্রী গ্যামেট কোনটা ভাইয়া, স্ত্রী গ্যামেট হচ্ছে ডিম্বাণু, তাই না? তো শুক্রাণু আর ডিম্বাণু একসাথে হচ্ছে গ্যামেট। আর যদি বলা হয় পুংগ্যামেট স্পেশালি, তাহলে তাকে বলবো আমরা হচ্ছে কি, পুংগ্যামেট মানে হচ্ছে শুধু শুক্রাণুকে প্রকাশ করতে।
প্রকাশ করছে। আচ্ছা ভাই, তাহলে এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এই জিনিসটা এখন জানার ক্ষেত্রে ফার্স্টলি আমি তোমাদেরকে যেটা বুঝাইছিলাম তখন, যে আমি যদি একটু দেখাই যে এইখানে হচ্ছে তোমাদের একটা মৌমাছি বা কোনো কিছু এসে এই পরাগধানীতে বসে, পরাগধানীতে কি থাকে, পরাগরেণু থাকে। এর পরবর্তীতে সেই মাঝি যখন এই গর্ভমুণ্ডে যায় তখন কি হয়, এই তার গায়ে লেগে থাকা যে পরাগরেণু, সেটা কিন্তু ভাইয়া পরাগরেণু এইভাবে নিচে পতিত হওয়ার ক্ষেত্রে পরাগরেণু থেকে একটা পরাগ নালীর সৃষ্টি হয়। পরাগ নালী দিয়ে সেই পরাগরেণু পড়ার সময় সেগুলো আবার কি হয়, দুইটা শুক্রাণুতে তৈরি হয়। পরবর্তীতে সেই শুক্রাণু আর এই ডিম্বকের মধ্যে থাকা ডিম্বাণু মিলিত হয়ে কিন্তু নতুন উৎপন্ন করে। বাট সেইটার যে প্রসেসটা, এই যে শুক্রাণু যে উৎপন্ন হলো, এই যে এখান থেকে কি গেল, এখান থেকে হচ্ছে পরাগরেণু গেল, সেই পরাগরেণু থেকে যে পরাগ নালীটা তৈরি হলো এবং শুক্রাণু তৈরি হলো, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ভাইয়া পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। বাট আমি তোমাদেরকে একটু বিস্তারিত ভাবে দেখাচ্ছি। ফার্স্টলি আমরা তোমাদেরকে এই যে যেটা আছে অর্থাৎ স্ত্রী স্তবক, এইটা একটু বড় করে আমি একটু তোমাদেরকে আঁকাই, যাতে তোমাদের সবকিছু বুঝতে মোটামুটি ভাবে ক্লিয়ার হয়। তো একটু খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবকের ক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে গর্ভমুণ্ড। আচ্ছা, গর্ভমুণ্ডের পর আমি একটু বড় করে দেই অর্থাৎ মোটা করে দেই যাতে বুঝতে সমস্যা না হয়। এটা হচ্ছে আমাদের গর্ভদণ্ড। দেন আমাদের এইটা হচ্ছে আমাদের টোটাল কি, এটা হচ্ছে গর্ভাশয়, এবং গর্ভাশয়ের মধ্যে থাকে সাপোজ এটা হচ্ছে ডিম্বক, ডিম্বকের মধ্যে আছে ডিম্বাণু। ব্যাপারটাকে ক্লিয়ার হয়েছে? এবার একটু খেয়াল করো যে আমাদের কি হইলো, একটা মৌমাছি এসে সাপোজ এখানে বসলো কার উপর, এই যে এটা হচ্ছে পরাগধানীতে বসলো। পরাগধানীতে বসার ফলে তার গায়ে পরাগ রেণু ভরলো, পরাগ রেণু ভরলো। এখন পরাগ রেণুর চিত্রটা তোমাদেরকে একটু বুঝাইতে হবে, ওকে ভাইয়া? পরাগ রেণু যে তার গায়ে ভরলো, তাহলে সেই পরাগ রেণুর যে চিত্রটা সেটা একটু তোমাদেরকে বুঝাই আমি। যে সাপোজ মৌমাছিটা এখন কি হলো, এই গর্ভদণ্ডে এসে বসলো। আচ্ছা, তার গায়ে গিয়েছে পরাগ রেণু, এখানে মেইন খেলা হচ্ছে পরাগ রেণুটা, তাই না? তো একটু খেয়াল করো দেখি, পরাগ রেণুটা ঠিক এইরকম, সাপোজ আমি দিলাম হচ্ছে এইরকম। ওকে, সো এটা হচ্ছে আমাদের পরাগ রেণু। এখন ভাইয়া পরাগ রেণুর ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা দেখাবো, পরাগ রেণুটা এইভাবে আঁকলাম কেন আমি, সরি আমি একটু মিস্টেকটা করে ফেলছি। পরাগ রেণুটা আমি ভালোভাবেই আঁকি। সো দেখো, এখানে হচ্ছে সাপোজ একটা পরাগ রেণু, যেহেতু আমাদের কি এসে বসলো, এখানে মৌমাছিটা এসে বসলো, তার গায়ে এখন পরাগ রেণু ভরে আছে। সো এখানে পরাগ রেণুর হচ্ছে এটা বহিঃস্তর, অর্থাৎ এই যে খাস কাটা যেগুলো দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো হচ্ছে বহিঃত্বক। আর হচ্ছে যেটা তুমি এইভাবে নমনীয় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাইয়া অন্তত্বক। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এর পরবর্তীতে এই পরাগরেণুর ভিতরে হচ্ছে তোমার কি থাকে দেখো, একটা নিউক্লিয়াস থাকে। একটা কি থাকে ভাইয়া, নিউক্লিয়াস থাকে। ওকে, সো এই যে পরাগরেণুটা আছে, এটা হচ্ছে ভাইয়া একটা মাতৃরেণু, মাতৃরেণু। ওকে, সো মাতৃরেণু কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে বিভাজিত হবে। সো মাতৃরেণু বিভাজিত হয়ে এটা হচ্ছে তোমার 2n বিশিষ্ট। ওকে, সো এটা যখন বিভাজিত হবে, বিভাজিত হওয়ার ক্ষেত্রে কি হবে দেখো, বিভাজিত হওয়ার ক্ষেত্রে তার হচ্ছে এইভাবে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটু খেয়াল করো, যে এইখানে আমাদের এই নিউক্লিয়াসটার বিভাজন হবে। সো নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা তৈরি করবে। নিউক্লিয়াস কয়টা তৈরি করবে, দুইটা তৈরি করবে। তাহলে নিউক্লিয়াস এটা একটা, এবং এইটাই বিভাজিত হয়ে তোমার দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। তখন সেটা কিন্তু ভাইয়া তোমার এন বিশিষ্ট হবে। ওকে, সো 2n থেকে n হয়ে যাবে। এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটবে, তাহলে এখানে হচ্ছে এখন নিউক্লিয়াস কয়টা হলো, দুইটা। এই নিউক্লিয়াসের এই যে গোলীয় টাইপের যে নিউক্লিয়াসটা আছে না, এটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া নালিকা নিউক্লিয়াস। ওকে, এই গোলীয় টাইপের নিউক্লিয়াসটা কি নালীয় নিউক্লিয়াস, আর এই যে আমাদের লম্বা বা তেরাবেঁকা টাইপের যে নিউক্লিয়াসটা আছে, এটাকে বলবো হচ্ছে ভাইয়া জনন নিউক্লিয়াস। কথাটা কি বুঝতে পারছো তোমরা? আশা করি পারছো। এইবার এই নালিকা নিউক্লিয়াস কি করবে, ওই যে আমি বলি না এটা কি পরাগরেণু, টোটালটা হচ্ছে পরাগরেণু, বলি নাই পরাগরেণু যখন এখান থেকে পড়বে সেক্ষেত্রে সে একটা নালী তৈরি করবে। বাট নালীটা কিভাবে তৈরি করবে, পরাগ নালীটা কিভাবে তৈরি করবে, এই যে এই নিউক্লিয়াসটা থেকে। এই নিউক্লিয়াসের নাম কি ভাই, আবারও বলতেছি, এই নিউক্লিয়াসের নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। তাহলে এই নালিকা নিউক্লিয়াস কি করবে, একবারে এইভাবে একটা নালী তৈরি করবে ভাইয়া। ওকে, এইভাবে একটা কি করবে, নালী তৈরি করবে। আর অপর দিকে এইখানে আরেকটা নিউক্লিয়াস আছে না ভাইয়া, বলতো এই নিউক্লিয়াসটার নাম কি বলতো, আবারও একটু বলে দেই, জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস আবারও ভাঙবে, আবারও ভাঙবে, অর্থাৎ এটা কিন্তু ভাইয়া
এন বিশিষ্ট, তাই না, এন বিশিষ্ট। তাহলে এই এন বিশিষ্ট ভাঙবে, বাট মাইটোসিস প্রক্রিয়ায় ভাঙার ফলে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে, দুইটাই কিন্তু এন বিশিষ্ট। বাট এই জনন নিউক্লিয়াস যখন দুইটা ভাঙবে, ভাঙার ফলে দেখা যাবে যে এখানে একটা এইরকম তৈরি করছে, আবার এইরকম একটা তৈরি করছে, অর্থাৎ একটা কি, এটা হচ্ছে আমাদের জনন জনন নিউক্লিয়াস। তাহলে জনন নিউক্লিয়াস ভেঙে দুইটা নিউক্লিয়াসে রূপান্তরিত হলো, যেগুলো হচ্ছে এন বিশিষ্ট। আর এইগুলাই হচ্ছে ভাইয়া বলা হয় হচ্ছে পুংগ্যামেট। এই দুইটা হচ্ছে আমাদের পুংগ্যামেট। পুংগ্যামেট বা যেটার নাম হচ্ছে ভাইয়া বলতো পুংগ্যামেট, বা যেটার নাম হচ্ছে তোমার শুক্রাণু। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি। তাহলে লক্ষ্য করে এই পুংগ্যামেট পরবর্তীতে কি হবে, এখানে তো তোমার ডিম্বাণু আছে, আর এইগুলো হচ্ছে পুংগ্যামেট বা শুক্রাণু, এগুলো এসে মিলিত হওয়ার ফলে নতুন জীব তৈরি হবে। তো ভাইয়া আশা করি ক্লিয়ার যে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি জিনিসটা কি। আমি যদি আরো একবার পুরোটা রিভিউ করি, যে প্রথমত আমাদের কি হয়, যে আমাদের হচ্ছে এই যে পুংস্তবকের পরাগধানীতে আমাদের পরাগরেণু থাকে। তো এই পরাগরেণু যখন গর্ভমুণ্ডে এসে বসে, বসার ফলে পরাগরেণুর বিভিন্ন কার্যক্রম হয়। যেমন কি কার্যক্রম, পরাগরেণুর হচ্ছে বিভাজিত হয়, এটা হচ্ছে 2n বিশিষ্ট মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজন হয়ে n বিশিষ্ট তৈরি করে। এবং এইখানে হচ্ছে তোমার দুইটা নিউক্লিয়াস হয়, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস যেটা হচ্ছে নালী তৈরি করে, আর একটা হচ্ছে জনন নিউক্লিয়াস যেটা হচ্ছে তোমার দুইটা পুংগ্যামেট বা শুক্রাণু তৈরি করে। আর এই শুক্রাণু পরবর্তীতে এই নালীকে তখন বলা হয় কি ভাইয়া, পরাগনালী। সো যে এই শুক্রাণুগুলো তখন কি হয়, এই পরাগনালীর ভিতর দিয়ে ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে বা ডিম্বকের মধ্যে, সেখানে হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে উৎপন্ন করে। আচ্ছা, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম হচ্ছে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি। এবার তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি জিনিসটা কি আর বোঝাতে হবে? আশা করি হবে না, কারণ কি লক্ষ্য করো, আমি তবুও বুঝাচ্ছি। স্ত্রী গ্যামেটোফাইট, সো এইখানে কি থাকে, ডিম্বক থাকে না। তাহলে এটা এখানে কি স্ত্রী গ্যামেট থাকে না, অর্থাৎ ডিম্বাণু কোথায় থাকে, এখানে। সো এই এখানে যে ডিম্বাণুটা তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। সো একটু খেয়াল করো। তাহলে এখন আমরা দেখবো কিভাবে হচ্ছে এই ডিম্বক থেকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, যেটাকে আমরা কি বলবো, যেটাকে বলবো হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। ওকে ভাইয়া, সো দেখো এই প্রক্রিয়াটা কিভাবে হয়। ফার্স্টলি আমি সেজন্য যেটা করব, দেখো এখানে আমাদের আগাই আছে স্ত্রী স্তবক। সো এটা কিন্তু মাস্ট বি আমাদের স্ত্রী স্তবকই হবে। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক, এবং এইটাকে আমরা বলতে পারি হচ্ছে গর্ভপত্র। এই পুরোটার নাম হচ্ছে কি, গর্ভপত্র। সো এই গর্ভপত্র বা স্ত্রী স্তবকের তিনটা অংশ আমরা জানি, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। সো এই গর্ভাশয় নিয়ে আমাদের কাজ। লক্ষ্য করো, এখানে হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের গর্ভাশয়। এখন এই গর্ভাশয়ের ক্ষেত্রে কি হয়, এইখানে হচ্ছে একটা কি থাকে, ছিদ্র থাকে। আর বাট তার আগে আরেকটি কথা, যে এই গর্ভাশয়ের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে একটা কি থাকে, ডিম্বক থাকে। আমি কি বলছি বলো তো ভাইয়া, এখানে একটা ডিম্বক থাকে, আর ডিম্বকের এইখানে একটা ভাইয়া ছিদ্র থাকে। তাহলে এই ছিদ্রকে আমরা কি বলবো, ডিম্বক ছিদ্র বলবো। ওকে, ডিম্বক ছিদ্র বা ডিম্বক রন্ধ্র বলবো। ওকে, তো লক্ষ্য করে এই ডিম্বক ছিদ্র দিয়ে কিন্তু মূলত ওই যে শুক্রাণুগুলো আসার পর এই ছিদ্র দিয়ে প্রবেশ করে। আর এই ডিম্বক ছিদ্রের কাছে ভাইয়া কি থাকে, একটা কোষ থাকে, একটা কি থাকে ভাইয়া, কোষ থাকে। তাহলে এই ডিম্বকের মধ্যে ছিদ্রের কাছে একটা কোষ থাকে, এই কোষটা থেকেই আমাদের ভাইয়া শুক্রাণু সরি ডিম্বাণুটা তৈরি হয়। এই কোষটাকে এখন আমি বের করে নিয়ে আসলাম, একটা বড় করে আমি কোষটাকে বের করে নিয়ে আসলাম। তো লক্ষ্য করো, কোষটাকে আমি কি করলাম, এবার একটু দেখো বড় করিয়া। তো কোষটার নাম কি, ওই কোষটার নাম হচ্ছে ভাইয়া স্ত্রী রেণু মাতৃকোষ। এই কোষটার নাম হচ্ছে কি, স্ত্রী রেণু মাতৃকোষ। ওকে ভাইয়া, তাহলে মাতৃকোষ গুলাই কি হয়, বিভাজিত হয়। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষটা ঠিক কিরকম, আমি যদি একটু তোমাদেরকে দেখাই, যে সাপোজ এটা হচ্ছে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ। তো মাতৃকোষে অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে। এখন দেখো ব্যাপারটা হচ্ছে কি, এই স্ত্রী রেণু মাতৃকোষ প্রথম অবস্থায় মিয়োসিস প্রক্রিয়ায় কি হবে, বিভাজিত হবে। মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হওয়ার ফলে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে কিরকম, দেখো মিয়োসিস প্রক্রিয়ায় আমরা জানি হচ্ছে কিন্তু অপত্য কোষ কয়টা সৃষ্টি হয়, 4টা। কারণ মিয়োসিস কিন্তু 2 ধাপে ঘটে, একটা হচ্ছে মিয়োসিস 1, একটা হচ্ছে মিয়োসিস 2। মিয়োসিস 1টা হচ্ছে আমাদের, মিয়োসিস 2টা হচ্ছে মাইটোসিসের মতো। সো এটা কিন্তু তোমরা জানো, তৃতীয় অধ্যায় যারা পড়ছো তারাই পারবা এটা, মানে এই বিষয়গুলো তারা পারবা। সো দেখো মিয়োসিস প্রক্রিয়ায় যদি বিভাজন হয়, তাহলে 4টা অপত্য কোষের সৃষ্টি হয়, এবং হচ্ছে এখানে কিন্তু আমাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 2n বিশিষ্ট। বাট মিয়োসিস হয় যে 4টা অপত্য কোষ সৃষ্টি হবে, এই 4টা হচ্ছে কিন্তু ভাইয়া একটু খেয়াল করো, সাপোজ এইটা হচ্ছে কোষ। সো এই কোষের মধ্যে হচ্ছে আমাদের এই কোষটা বিভক্ত হয়ে একটা
একটা, দুইটা, তিনটা, চারটা। সো দেখো এখানে কিন্তু আমাদের টোটাল চারটা, তাই না? এই যে এটা একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটার মধ্যে কিন্তু আমাদের নিউক্লিয়াস থাকবে। লক্ষ্য করো তাহলে এই চারটা অপত্য কোষ সৃষ্টি হলো, বাট প্রতিটা অপত্য কোষের ক্ষেত্রে এন সংখ্যক ক্রোমোজোম, কারণ এখানে 2n ছিল, এখানে এন কেন হলো? মিয়োসিস প্রক্রিয়ার কারণে। এবার একটু খেয়াল করো এইখানে কি হবে, এই উপরে তিনটা যে কোষ আছে না, এই তিনটা বিলুপ্তি ঘটে যাবে। বিলুপ্তি ঘটার পর জাস্ট এখানে তোমাদের একটা কোষ থেকে যাবে। এই একটা কোষ কি করবে? থেকে যাবে। ওকে ভাইয়া, সো ওই তিনটা কি হবে? ওই তিনটা হচ্ছে তোমার নষ্ট হয়ে যাবে, আর এই একটা বেঁচে থাকবে। তো এই একটা থেকে এবার কি হবে? এই একটাকে আমরা এখন ভ্রূণথলির মতো, এটা হয়েছে না, এই একটাকে এখন আমরা কি বলতে পারি? ভ্রূণথলির মতো হওয়ায় এটাকে আমরা ভ্রূণথলি বলতে পারি। ওকে, সো এখান থেকেই কিন্তু আবার মানে কাজ শুরু হবে। সো দেখো এই ভ্রূণথলির কি হবে? এখানে একটা নিউক্লিয়াস না, এই নিউক্লিয়াসটা এবার বিভাজন হবে। সো নিউক্লিয়াস বিভাজন বাই কোষের এই বিভাজনটা হবে হচ্ছে তোমার এখন মাইটোসিস। এখন এর যাবতীয় মাইটোসিস বিভাজন হবে। তো লক্ষ্য করে এটার মাইটোসিস বিভাজন হওয়ার ফলে কি হবে? এই কোষটার নিউক্লিয়াস হচ্ছে দুইটা হয়ে যাবে। সো দুইটা নিউক্লিয়াস এই দুই মেরুর দিকে চলে যাবে। ওকে ভাইয়া, কথাটা কি বুঝতে পারছো তোমরা? আশা করি পারছো। দুই মেরুর দিকে চলে যাবে। এর পরবর্তীতে আবার এটার মাইটোসিস কোষ বিভাজন হবে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে এই কি হবে? একটা থেকে দুইটা হয়ে যাবে, এবারও এখান থেকে দুইটা হয়ে যাবে। সো এটার ফলে আবারও এর মাইটোসিস কোষ বিভাজন হবে, অর্থাৎ এখন শুধু মাইটোসিস ঘটতেই থাকবে। সো এই দুইটা থেকে আবার চারটা হয়ে যাবে, আবার এখানেও দুইটা থেকে ভাইয়া চারটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এইবার একটু খেয়াল করো, এই এখান থেকে আবার কি ব্যাপারটা দাঁড়ায়, যে এইখান থেকে নিচে চারটা নিউক্লিয়াস, উপরে চারটা নিউক্লিয়াস। তো এই চারটা নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়াস তোমার মাঝে আসবে, আর ওখানে তিনটা থেকে যাবে। অপরদিকে এই চারটা থেকেও তিনটা থেকে যাবে, এবং হচ্ছে একটা নিউক্লিয়াস মাঝে যাবে। তো এই যে মাঝে গেল না, এই মাঝে দুইটা নিউক্লিয়াস হলো না, তো এটাকে এখন আমরা বলবো হচ্ছে ভাইয়া গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এর পরবর্তীতে ভাইয়া কি হবে এখন একটু খেয়াল করো, এই যে তিনটা করে এখন আছে না, আমি যদি আরেকটা আঁকি, নো প্রবলেম। সো দেখো এই তিনটাই এখন আমাদের নিউক্লিয়াস কি হবে? আরো সাইটোপ্লাজম নিয়ে তিনটা কোষে রূপান্তর হবে। একটা, দুইটা, তিনটা। সো আমি একটু তাহলে কালার করব মাঝখানেটা, বিকজ আচ্ছা এবার একটু খেয়াল করো, এই তিনটা কি হলো? তিনটা হচ্ছে আমাদের মানে এই নিউক্লিয়াস থেকে তিনটা কোষে, আবার নিচেও তিনটা কোষ তৈরি হবে। একটা, দুইটা, এন্ড হচ্ছে তিনটা। তিনটা নিউক্লিয়াস থেকে ওরা সাইটোপ্লাজম কি করবে? গ্রহণ করে তারা তিনটা কোষে রূপান্তর হয়ে যাবে। ওকে ভাইয়া, সো এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে পুরোটা কিন্তু ভ্রূণথলি আমি যেটা বলেছিলাম, আর নিচে এখানে হচ্ছে তোমাদের দুইটা নিউক্লিয়াস আছে। এই যে এইবার একটু খেয়াল করো, এই যে লাল দাগটা আমি দেখাইছি না, এই লাল যে কোষটা, এটাই হচ্ছে ভাইয়া তোমার ডিম্বাণু। এটা কি হয়? ডিম্বাণু। এটা হচ্ছে ডিম্বাণু। তাহলে এই যে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া হলো না, এটাকে আমরা বলবো হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তো এই ডিম্বাণুটা কোথায় তৈরি হলো? এক কথায় আমি যদি বলি, এই যে তোমাদের যেটা আমি দেখাচ্ছিলাম, যে এইখানে ডিম্বকের মধ্যে যে কোষটা ছিল, এইখানে কোষের এখানে কি ডিম্বকের এইখানে ডিম্বক ছিদ্র ছিল, এই ডিম্বক ছিদ্রের কাছে এই কোষ ভেঙে শেষ অবস্থায় কি পাওয়া গেল? এই যে এইটা পাওয়া গেল। এখানে এইটাকে আমরা বলবো হচ্ছে ভ্রূণথলি, এবং এইখানে হচ্ছে এখানে যে তিনটা কোষ, এখানেও তো এরা কি হবে? তিনটা কোষে রূপান্তর হবে। সো এই তিনটা কোষকে আমরা বলবো হচ্ছে ভাইয়া প্রতিপাদ কোষ। কি বলবো? প্রতিপাদ কোষ। ওকে, সো প্রতিপাদ কোষ, এবং এইখানে এটা হচ্ছে আমাদের ডিম্বাণু, আর বাকি যে দুইটা, এই দুইটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া সহকারী কোষ। অর্থাৎ ডিম্বাণুর দুই পাশে যে দুইটা থাকে তাকে বলবো হচ্ছে সহকারী কোষ। আশা করি জিনিসটা ধরতে পারছো। আর এটা হচ্ছে আমাদের গৌণ নিউক্লিয়াস, এটা হচ্ছে মেইন নিউক্লিয়াস। তাহলে এইভাবে ডিম্বাণু তৈরি হয়, এবং এইখানে যে ডিম্বাণুটা তৈরি হলো, পরবর্তীতে এই ডিম্বাণুতে আমাদের কি হবে? ওই যে যে বিষয়টা তোমাদেরকে দেখাইছিলাম, যে এখানে হচ্ছে আমাদের সাপোজ এইরকম এখন একটা ডিম্বাণু তৈরি হলো, পরবর্তীতে এই যে এখান থেকে যে শুক্রাণু দুইটা আসবে, এখান থেকে সোজা এই পাশ দিয়ে আসবে, এই ডিম্বাণু আছে, আর এই শুক্রাণু মিলিত হয়ে এখান থেকে নতুন জীবের সৃষ্টি হবে। তো এটাই হচ্ছে ভাইয়া কি, এটাই হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। আশা করি বিষয়টা তোমরা ধরতে পারছো। এগুলো আরো ভালোভাবে বুঝতে আমি যেটুকু বুঝালাম, এটুকু বুঝে তুমি এখন জাস্ট তোমার বইটা একটু খুলবা, বইটা খুলে তুমি দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা এরপরে লক্ষ্য করো, এরপরে আছে হচ্ছে আমাদের নিষেক। তো এখন আমরা আলোচনা করব নিষেক। ওই নিষেক কি? এই যে ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়ে যেটা হলো, এটাই হচ্ছে ভাইয়া নিষেক। এই পুরো জিনিসটাই হচ্ছে ভাইয়া নিষেক। ওকে,
সো দেখো এখন তাহলে আমরা আলোচনা করব হচ্ছে নিষেক। নিষেক ব্যাপারটা এমনিতেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে, একেবারে সোজা বিষয় এই পর্যন্ত যারা বুঝতে পারছো। তাহলে আমি যদি পুরো ব্যাপারটা একদম সামারাইজ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, যে আমাদের আমি কিন্তু বুঝাইছি যে পুংগ্যামেট আর হচ্ছে স্ত্রী গ্যামেট কিভাবে উৎপন্ন হলো, দুইটা প্রক্রিয়ায় পুংগ্যামেটোফাইটের উৎপত্তি আর হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তাহলে এখন লক্ষ্য করে এই যে পুংগ্যামেটের ক্ষেত্রে, পুংগ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে এই যে শুক্রাণু কিন্তু আসতেছে এবং নালী তৈরি করতেছে। আস্তে আস্তে এই নালী কোথায় আসবে বলো তো, এই যে এইখানে চলে আসবে, অর্থাৎ এই রন্ধ্রের কাছে চলে আসবে, কারণ এই পাখি তো তাকে ঢুকতে হবে। তাহলে শুক্রাণু এই দুইটা কিন্তু উৎপন্ন হয়েছে, তাহলে দুইটা শুক্রাণু এইভাবে ঢুকবে। এবার এইখানে কি হয়েছে, এখানে কিন্তু আমি দেখাইছি যে ডিম্বাণুর ক্ষেত্রে, মানে ডিম্বাণু কিভাবে তৈরি হয়, এখানে হচ্ছে তোমাদের পুরো ডিম্বকের ক্ষেত্রে অনেকগুলো ধাপ পেরিয়ে এখানে হচ্ছে তোমার এখানে তিনটা কোষ তৈরি হয়। এরপরে এখানে হচ্ছে আমাদের কি থাকে, দুইটা কি কি দুইটা দুইটা কি দুইটা হচ্ছে আমাদের দুইটা হচ্ছে আমাদের গৌণ নিউক্লিয়াস তৈরি হয় এবং এইখানে হচ্ছে তোমার তিনটা কোষ তৈরি হয়। তার মধ্যে হচ্ছে এই মাঝের যেটা, এটাই হচ্ছে আমাদের ডিম্বাণু। এবার একটু খেয়াল করো, তাহলে ডিম্বাণু এখানে তৈরি হয়েছে, এখানে দুইটা শুক্রাণু। এখন কি হবে, এই শুক্রাণু দুইটা এইভাবে চলে আসতে আসতে আস্তে আস্তে এখানে যখন আসবে, এই প্রথম শুক্রাণুটা এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা জাইগোট গঠন করবে। আমি কিন্তু প্রথমেই এই বিষয়গুলো ক্লিয়ার করছি, জাইগোট বা প্রথম কোষ তৈরি করবে। আর অপরদিকে দ্বিতীয় যে শুক্রাণুটা, সেটা এবার কোথায় যাবে, সেটা কিন্তু ভাইয়া এই যে গৌণ নিউক্লিয়াস আছে না, এটার সাথে মিশ্রিত হওয়ার ফলে কি তৈরি করবে, এটা হচ্ছে শস্য তৈরি করবে। শস্য কি, শস্য হচ্ছে এই জাইগোটে খাবার তৈরি করবে, এই জাইগোটেটা খেয়ে বেঁচে থাকবে। তাহলে পরবর্তীতে এই শস্য আর জাইগোট এই দুইটা, এই সবকিছু মিলিয়ে একটা ফল তৈরি হবে। ওকে ভাইয়া, তো এটাই হচ্ছে আমাদের পুরোপুরি নিষেক প্রক্রিয়া। আশা করি তোমরা পুরোপুরি ভাবে এই জিনিসপাতি গুলো বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা অনেক বড় হয়েছে, আর বড় করবো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, সো ডেসক্রিপশন বক্সে সবকিছু তোমরা পেয়ে যাবে, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, সবকিছু লিংক পেয়ে যাবে। সো সবাই সেগুলোর পাশে থাকবে, সাথে থাকবে। আল্লাহ হাফেজ।